তীব্র রোদের সোনালি আলো পর্দা ভেদ করে অন্ধকার কামরাটায় ছড়িয়ে পড়ছে। বিছানার একপাশে অগোছালো অবস্থায় ঘুমিয়ে আছে রৌশন। ওর ঠিক পাশেই সুভাত ঘুমিয়ে। এক হাত রৌশনের বুকে রেখে মাথাটা রৌশনের মাথার সাথে ঠেকিয়ে বিভোর ঘুমে ওঠ। সকালের বাজে এখন ৮টা। ঘুম হালকা হতেই টিপটিপ করে চোখ মেলে তাকায় সুভা। চোখ খুলতেই রৌশনের চেহারা দেখে ধরফরিয়ে সোজা হয়ে দূরত্বে সরে আসে ও। চোখ দুটো বড় বড় করে বুকে হাত রেখে কয়েকটা ঘন নিঃশ্বাস ফেলল ও। রৌশন এখনো গভীর ঘুমে। সুভা নিঃশব্দে খুব সাবধানে বিছানা থেকে নেমে যায়। তারপর ধীর পায়ে ১ কদম ২ কদম করে কামরা থেকে বেরিয়ে যায়। কামরা থেকে বেরিয়েই একটা দৌড় দেয় সুভা। দৌড়ে সোজা কিচেনে এসে থামে ও। কিচেনে এসেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সুভা। সকাল সকাল রৌশনের মুখোমুখি হতে হয়নি ভেবেই যেন কিছুটা স্বস্তি বোধ করছে ও। গলা শুকিয়ে আসতেই ফ্রিজ থেকে একটা বোতল বের করে ঠোঁট ঠেকিয়ে ২ ঢোক পানি খেতেই হঠাৎ থেমে যায় সুভা। আচমকা যেন কিছু একটা মনে পড়ে গেল ওর। মুখ থেকে বোতলটা সরিয়ে আঙ্গুল রাখে ঠোঁটে ওঠ। সাথে সাথে গা শিউরে উঠল সুভার। ঢোক গিলল ও। সিঙ্কের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়াল সুভা। চোখের ভেসে উঠছে কিছু, যা সেকেন্ডেই গায়ের লোম দাঁড় করিয়ে ফেলছে, হৃদস্পন্দনের গতি কয়েকগুণ বাড়িয়ে ফেলছে। আবারও ঘন নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিচু স্বরে চেঁচিয়ে উঠল ও, স্টপ স্টপ স্টপ। এখন কেন ভাবছি এসব আমি? আমার হার্টবিট এমন অস্বাভাবিকভাবে উঠানামা করছে কেন? আমাকে স্বাভাবিক হতে হবে। একদম স্বাভাবিক। কিছু সময়ের জন্য ভুলে যা সব সুভা। জাস্ট ফর সাম টাইম। নিজে নিজে কথাগুলো বলে নিজেকে শান্ত করছে সুভা। এইদিকে আড়মোড়া ভেঙে অন্য পাশ ফিরতেই ঘুম হালকা হয়ে গেল রৌশনের। চোখ জোড়া খুলে তাকানোর চেষ্টা করল ও। কিন্তু কিছু সময়ের জন্য যেন সবকিছুই ঝাপসা লাগছে ওর। মাথাটা প্রচুর রকম ভারী হয়ে আছে। চোখ কপাল মাথা টানা ব্যথা ব্যথা করছে। রৌশন মাথা চেপে উঠে বসে। ও বুঝতে পারছে যে হ্যাংওভার হচ্ছে ওর। কিছু সময় ওভাবেই মাথা চেপে বসে থাকে রৌশন। এখন মাথাটা হালকা হয়ে এসেছে, ব্যথাও কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু সম্পূর্ণ ব্যথা শেষ হতে হয়তো অনেক সময় লাগবে। রৌশন চোখ ডলে তাকাতেই বিস্মিত হয়ে যায়। অবাক চাহনি নিয়ে চারপাশটা ভালো করে দেখে নেয়। সব কিছুই যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছুতেই কিছু বুঝে উঠতে পারছে না ও। বিড়বিড়িয়ে বলতে শুরু করে রৌশন, এটা তো সুভার রুম। আমি এখানে কিভাবে আসলাম? ওহ নো, এমন নয়তো যে আমি ড্রাঙ্ক অবস্থায় রাতে সুভার বাসায় চলে এসেছি? শিট। সাথে সাথে উঠে দাঁড়ায় রৌশন। এপাশ থেকে ওপাশে পায়চারি করতে শুরু করে ও। রাতে ও কিভাবে এখানে এসেছে? কি করেছে, কি বলেছে? কিছুই মনে করতে পারছে না রৌশন। মাথাটা যেন পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে। ড্রিঙ্ক করার আগ পর্যন্ত সব মনে থাকলেও তারপরে কি হয়েছে সেগুলো মনে করতে পারছে না রৌশন। কিছু মনে করতে পারছি না কেন? থিঙ্ক রৌশন থিঙ্ক। কি হয়েছে মনে কর। জোর লাগা মস্তিষ্কে। পায়চারি করছে আর বিড়বিড় করে কথাগুলো বলছে রৌশন। কিছু মনে করতে না পেরে এক পর্যায়ে মাথা চেপে বসে পড়ে রৌশন। এমন সময় সুভা প্রবেশ করে রুমে। ট্রে হাতে দাঁড়িয়ে ও। ট্রেতে একটা গ্লাসে লেবুর পানি, আরেক কাপে রৌশনের জন্য কফি। রৌশনকে ওভাবে মাথা চেপে বসে থাকতে দেখে সুভা মনে করে হয়তো মাথা ব্যথার কারণে এভাবে বসে আছে ও।
একটা গভীর নিঃশ্বাস নিয়ে মনে মনে নিজেকে শান্ত থাকতে বলে ভেতরে প্রবেশ করে শুভা। রুমে প্রবেশের আগে শব্দ করল ও, যেন রৌশন ওর উপস্থিতি বুঝতে পারে। শুভার কণ্ঠস্বর শুনে মাথা তুলে তাকায় রৌশন। চোখ জোড়া অসম্ভব রকম লাল হয়ে আছে। শুভা ওর দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। ট্রেটা রৌশনের পাশের টেবিলে রেখে লেবুর পানির গ্লাসটা তুলে রৌশনকে এগিয়ে দিয়ে বলে ও, এটা খেলে হ্যাংওভার নেমে যাবে। এক ঢোকে সম্পূর্ণ ফিনিশ করে নিন। রৌশন কিছু বলল না। সত্যি বলতে এই মুহূর্তে বলার মতো কোনো বাক্যই যেন খুঁজে পাচ্ছে না ও। তাই চুপচাপ শুভার হাত থেকে গ্লাসটা নিয়ে মুখে নিতেই মুখ বিকৃতি করে বলে উঠে রৌশন, ছি, জঘন্য স্বাদ। রৌশনের কথায় কপাল কুঁচকাল শুভা। টন্ট মেরে বলে উঠল ও, হ্যাঁ, ভালো জিনিসের স্বাদ তো জঘন্য হবেই। খারাপ জিনিসের স্বাদের সামনে তো একদম অমৃত ফেল। শুভা যে ওকে টন্ট মারছে বুঝতে সময় লাগল না রৌশনের। কিন্তু তবুও কিছু বলল না ও। কারণ সম্পূর্ণ ঘটনা মনে আসা অবধি চুপ থাকাটাই ভালো মনে করছে রৌশন। রৌশন আর চোখে দেখে শুভাকে। আজ শুভার চেহারায় ভয়ের ছাপ দেখতে পাচ্ছে না ও। অন্য সময় তো একদম ওর ভয় ভয় থাকত, এমনকি কথাও বের হতো না মুখ থেকে। কিন্তু আজ দেখি বুলি ফুটেছে মুখে। টন্ট মারা হচ্ছে ওকে, তাও এতটা নির্ভীকভাবে। রৌশন চুপচাপ পুরোটা গ্লাস পানি শেষ করে ফেলল অনিচ্ছা সত্ত্বেও। শুভা হাত বাড়িয়ে গ্লাসটা দিতে বললেই রৌশন সেটা হাতে ধরিয়ে দেয় শুভার। শুভা গ্লাসটা রাখতেই রৌশন বলে উঠে, গত রাতে কি হয়েছিল শুভা? আমি কিভাবে তোমার বাসায় আসলাম? সাথে সাথে থমকায় শুভা। চকিত দৃষ্টি নিয়ে তাকায় রৌশনের দিকে। রৌশন এইমাত্র কি বলল যেন ওর বোধগম্য হয়নি। শুভা না শোনার মতো করে আবারও বলে উঠে, কট, কি বললেন আপনি? আরেকবার বলুন তো। রৌশন আবারও আগের ন্যায় বলে উঠে, আমি কিভাবে তোমার বাসায় এসেছি রাতে সেটা জিজ্ঞেস করেছি। আমি মনে করতে পারছি না কিছুই। রৌশনের কথায় যেন ঝটকা খায় শুভা। পিছিয়ে টেবিলের সাথে লেগে দাঁড়ায় ও। অবাক স্বরে বলে উঠে ও, আপনার কিছু মনে নেই? সিরিয়াসলি? সত্যি? না। এটা কিভাবে সম্ভব? আপনি ভুলে গেছেন? এক নাগারে কথাগুলো বলল শুভা। ওর চোখ ভর্তি বিস্ময়ে। ওর যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে রৌশনের কিছু মনে নেই। মনে মনে শুধু একটা কথাই ভাবছে শুভা, আমি ভুলতে পারছি না আর রৌশন মনে করতে পারছে না। এটা কেমন বিড়ম্বনা! শুভার এমন ব্যবহারে হোঁচকিয়ে যায় রৌশন। মনে হচ্ছে যেন রৌশন ভুল কিছু বলে ফেলেছে, তাই শুভা এভাবে রিয়েক্ট করছে। রৌশন আবারও বলে উঠে, আমি সত্যিই মনে করতে পারছি না। কেননা তুমিই আমাকে মনে করিয়ে দাও। রৌশনের কথায় আরেক দফা ঝটকা খায় শুভা। অবিশ্বাস্য ভঙ্গিতে নিজের দিকে আঙুল তাক করে বলে ও, আমি মনে করাবো আপনাকে? হ্যাঁ, তুমি। অন্য কেউ আছে কি মনে করানোর জন্য? বলল রৌশন। শুভার এখন রাগ লাগছে। একও তো সব ভুলে বসে আছে, তার উপর আবার ওকেই মনে করিয়ে দিতে বলছে। রাগ হওয়াটাই স্বাভাবিক। শুভা রুষ্ট স্বরে বলে উঠে, ভুলে গেছেন তো গেছেন, আর মনে করে লাভ কি? এই নিন আপনার কফি। কফি খেয়ে প্রস্থান করেন। রাগ মিশ্রিত স্বরে কথাগুলো বলে রৌশনকে কফির মগটা এগিয়ে দিল শুভা। রৌশন অবাক দৃষ্টিতে তাকিয়ে। শুভার হঠাৎ রেগে যাওয়াটা বুঝতে পারল না ও। কফির মগটা হাতে নিয়ে শুভার মুখোমুখি দাঁড়ায় রৌশন।
কপালে ভাঁজ টেনে ধীর স্বরে বলতে শুরু করে, ও 2 দিনে অনেক চেঞ্জ হয়ে গিয়েছ শুভা। মানলাম তুমি রেজিগনেশন দিয়েছ, কিন্তু ভুলো না আমি এখনো সেটা একসেপ্ট করিনি। তাই সে অনুযায়ী তুমি এখনো আমার এমপ্লয় আর আমার প্রতিটা কথা শুনতে এবং মানতে বাধ্য। নাও টেল মি, গোত্রাতের পুরো ঘটনা ইন ডিটেইলস। এতক্ষণ সাহসী নারীর ভান ধরে ছিল শুভা, কিন্তু এখন আর বেশিক্ষণ ভান ধরে থাকতে পারবে বলে মনে হচ্ছে না ওর। রওশনের সামনে আজ প্রথমবার এভাবে নির্ভীক হয়ে কথা বলছিল ও, কিন্তু রওশন আর বেশিক্ষণ এই নির্ভীকতা স্থায়ী হতে দিল না। রওশন ঠিক সামনে দাঁড়িয়ে, পেছনে যাওয়ার উপায়ও নেই। খুব খারাপভাবে যেন ফেঁসে গেছে শুভা। হঠাৎ শুভার চোখ যায় রওশনের ঠোঁটে। ঠোঁটের কোণে লাল কিছু একটা লেগে আছে। সাথে সাথে গলা শুকিয়ে যায় শুভা। নিঃশ্বাস আটকে আসছে হঠাৎই। আবারও কিছু একটা চোখে ভাসতে শুরু করে ওর। চোখ নামিয়ে দুহাতে শক্ত করে জামা মুঠো করে ধরে ও। ঘাবড়ে কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করে, শুভা, একটু দূরে দাঁড়াবেন প্লিজ। শুভার এমন কথায় হোঁচকিয়ে যায় রওশন। কপাল কুঁচকে বলে উঠে, ও কেন? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। খুব কষ্টে যেন কথাটা বলল শুভা। রওশন বিস্মিত হয় ওর কথায়। ও তো যথেষ্ট দূরত্ব নিয়েই দাঁড়িয়ে। শুভার শরীর কাঁপছে সেটা ও দেখেই আন্দাজ করে ফেলছে। তাই কথা না বাড়িয়ে সরে যায় রওশন। রওশন সরে যেতেই ঘন ঘন শ্বাস নেয় শুভা। যেন এতক্ষণ গলা অবধি এসে দম আটকে ছিল। রওশন বেডের অন্য পাশে গিয়ে সোফা থেকে ওর কোটটা তুলে নিল। ফোন খুঁজছে রওশন, কিন্তু ওর ফোন নেই। আমার ফোন কোথায়? শুভার দিকে ফিরে জিজ্ঞেস করে রওশন। শুভা কিছু বলতে যাবে তখনই কলিং বেল বেজে ওঠে। এই সময় কে হতে পারে ভাবছে শুভা, কারণ ওর বাসায় আসার মতো মানুষ তেমন নেই। রওশন নিজেও কিছুটা অবাক হয়। আমি দেখছি কে। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে যায় শুভা দরজা খুলতে। রওশনও ওর পিছু যায়। শুভা দরজা খুলতেই একটা লোক হন্তদন্ত করে ঘরে ঢুকে পড়ে। শুভা ঘাবড়ে দূরে সরে দাঁড়ায়। ও কিছু বলবে তার আগেই লোকটা রওশনকে উদ্দেশ্য করে বলে ওঠে, স্যার, ছোট স্যারের শরীর খুব খারাপ। আভি স্যার আপনাকে যত দ্রুত সম্ভব বাসায় নিয়ে যেতে বলেছেন। লোকটার কথায় রওশন সহ শুভাও অবাক হয়। নীল অসুস্থ শুনে দুজনই যেন বাকরুদ্ধ হয়ে গেছে। গ্লাসে স্ট্র লাগিয়ে বেডের উপর রাজার মতো আধশোয়া অবস্থায় জুস খাচ্ছে নীল। পাশের সোফাতেই বসে ফোনে কিছু একটা কাজ করছে আভি। একটু পর পর আবার আর চোখে দেখছে নীলকে। কাজ শেষে ফোনটা রেখে দেয়াল ঘড়ির দিকে তাকায় ওঠ। রওশনের ফেরার সময় প্রায় হয়ে গেছে। উঠে সোজা নীলের হাত থেকে গ্লাসটা নিয়ে বলতে শুরু করে, আভি, হয়েছে, আর খেতে হবে না। এখন সুন্দর করে অসুস্থ বাচ্চার মতো শুয়ে পড়ো। ভাই আর শুভা হয়তো এসে পড়বে এখনই। জুসের গ্লাসটা রেখে দেওয়ায় নীল বিরক্তি আর রাগী দৃষ্টি নিয়ে তাকায় আভির দিকে। যেন চোখ দিয়েই ভস্ম করে দিবে আভিকে এখনই। আভি কথাটা বলে নীলের দিকে তাকাতেই বুঝে যায় জুসটুকু শেষ করতে না পারায় নীল ভরকে আছে। গাল দুটো একদম বেলুনের মনো ফুলিয়ে ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে ওর দিকে। আভি হেসে দুহাতের তালু দিয়ে হালকা করে নীলের গাল চেপে বলে উঠে, গাল ফুলতে ফুলতে তো ফেটে যাবে নীল বাবু। নীল সাথে সাথে ঝটকা মেরে উঠে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলে উঠে, আমি বাবু টাবু না, ডোন্ট কল মি দ্যাট। নীলের কথায় হেসে উঠে আভি। তারপর দু হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে বেডে শুয়ে দিতে দিতে বলে, ওকে ফাইন। আর বাবু বলবো না।
তুমি তো এখন বড় হচ্ছ, তাই বাবু টাবু ডাকা ক্যান্সেল। আমিই বোকা যে তোমাকে বাবু ডাকার বোকামি করেছি। মাই মিস্টেক। হয়েছে। হুহ বলেই মুখ ফুলিয়ে গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়ে নীল। আভি নীলকে ছেড়ে বিছানা থেকে সব চিপস, চকলেট আর বাকি যা পড়ে আছে সেগুলোর প্যাকেট তুলে ডাস্টবিনে ফেলে একদম ক্লিন করে নেয় রুমটা। নীল শুয়ে দেখছে আভিকে। আভিকে কারো সাথে মেলানোর চেষ্টা করছে ও। আভির বডি শেপ, ফেস সাইড সব কিছুই কারো সাথে যেন মিলে যাচ্ছে। উৎসুক হয়েই বলে উঠে ও, আমি তোমাকে কোথাও দেখেছি। নীলের কথায় হেসে উঠে আভি, তুমি তো আমাকে কয় মাস ধরেই দেখছ। বলতে গেলে দেশে ফেরার পর থেকেই। নীল আবারও কিছু একটা ভাবতে ভাবতে বলে, না, এই দেখা সেই দেখা না, অন্য দেখা। নীলের এমন অদ্ভুত কথাবার্তার কিছুই যেন মাথায় ঢুকল না আভির। কাজ শেষ করে নীলের পাশে বসে ওর মাথায় টোকা দিয়ে বলে উঠে ও, এই পিচ্ছি, আমি তোমাকে অসুস্থ হওয়ার অ্যাক্টিং করতে বলেছি শুধু। তুমি দেখি সত্যিই অসুস্থ হয়ে গেছ। কি সব উল্টা পাল্টা বকছ? নীল টোকা দেওয়া জায়গাটা ডলতে ডলতে আভির দিকে রেগে তাকিয়ে বলে, ডোন্ট কল মি দ্যাট। কতবার বলবো পিচ্ছি টিচ্ছি, বাবু টাবু কমা বেবি টেবি বলবে না আমাকে। আরেকবার বললে দেখো। আরে তুমি দেখি রেগে যাচ্ছ। মাই মিস্টেক, আমার মনেই ছিল না। সরি সরি। হাসতে হাসতে বলল আভি। নীল বুঝতে পারছে যে আভিকে বলেও লাভ নেই, বুঝিয়েও লাভ নেই। ও ইচ্ছে করেই ওকে রাগানোর জন্য এসব বলে। নীল আর কিছু বলল না। কিছুক্ষণ চুপ থাকল। আভি উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। রওশনের গাড়ি এসেছে কিনা দেখার জন্য। নীল আভির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও বলতে শুরু করে, আর ইউ সিউর তোমার প্ল্যান কাজ করবে? আভি ঝট করে নীলের দিকে ফিরে দেয়ালে পিঠ ঠেকিয়ে কনফিডেন্স নিয়ে বলে উঠে, 100% সিউর। শুধু তোমার অ্যাক্টিং স্কিলটা ভালো হলেই হবে। আমার অ্যাক্টিং স্কিল অনেক ভালো গর্ব করে বলল নীল। হতে পারে, কিন্তু আমার থেকে ভালো না, ভাব নিয়ে বলল আভি। আভির কথায় নীল কপাল কুঁচকে বলল, সেলফ অবজেক্ট। সাথে সাথে আভি বলে উঠল, ইটস সেলফ কনফিডেন্স নীল বেবি। বেবি শব্দটা আবারও ভরকে দেয় নীলকে। ও কিছু বলবে তার আগেই গেট দিয়ে গাড়ি ঢোকার শব্দ হল। সাথে সাথে আভি জানালা দিয়ে চেক করে। নীলও বিছানা ছেড়ে দৌড়ে এসে উকি দেয় বাইরে। ঠিক শুনেছে ওরা, রওশনী এসেছে। কিন্তু ওর সাথে শুভা আছে কিনা সিউর হতে পারছে না ওরা। নীলকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে আভি হন্তদন্ত হয়ে ওর হাত ধরে বেডে নিয়ে যেতে যেতে বলতে শুরু করে, তাড়াতাড়ি অ্যাক্টিং শুরু করে দাও নীল। একদম ন্যাচারাল ভাবে করবে, ঠিক আছে? রওশন ভাই কিন্তু অনেক চতুর। একটু ভুল আর আমাদের দুজনের কাণ্ড ধরা পড়ে যাবে। নীল নিজের জায়গায় শুতে শুতে আভিকে সান্ত্বনা দিয়ে বলে, উফ, তুমি এত টেনশন করছো কেন? আমি সব সামলে নিব, দেখে নিও। নীল চাদর জড়িয়ে একদম অসুস্থর মতো চোখ বন্ধ করে ফেলে। দেখে মনে হচ্ছে কতটা যেন অসুস্থ, কমজোরও। আভি নিজেও অবাক। নীলের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠে ও, এই পুচকুতো ড্রামায় আমার থেকেও এগিয়ে। এর মধ্যেই দরজা খোলার শব্দ হয়। সোজা হয়ে দাঁড়ায় আভি, আর নীলও একদম পাকাপোক্ত হয়ে চোখ বন্ধ করে নেয়। চোখ মুখে অসুস্থতার ভাব। দরজা খুলে সবার আগে শুভা প্রবেশ করে। শুভাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আভি। যা কোর প্ল্যান তাহলে সঠিক পথে এগোচ্ছে। শুভা এসেই নীলের পাশে বসে ওর মাথায় কপালে হাত ছুঁয়ে আভিকে জিজ্ঞেস করে, কি হয়েছে নীলের?
ও নাকি অসুস্থ? 2 দিন আগেও তো ভালো ছিল, হঠাৎ কি হলো ওর? আভি একটু নড়েচড়ে দাঁড়ায়, মুখে গম্ভীর ভাব এনে বলে অসুস্থতা তো আর বলে কয়ে আসে না। একজন ডাক্তার সহ কামরায় প্রবেশ করল রৌশন। ডাক্তারকে দেখেই ঘাবড়ে যায় আভি। ও ভাবেও নিজে রৌশন ডাক্তার নিয়ে আসবে। নীলের দিকে চিন্তিত দৃষ্টি নিয়ে তাকায় রৌশন, তারপর আভিকে প্রশ্ন করে ও কি হয়েছে ওর? মেডিসিন ঠিকমতো নেয়নি নাকি অন্য কোনো প্রবলেম? এমনিতেই ডাক্তার দেখে ঘাবড়ে আছে আভি, তাই হঠাৎ রৌশনের প্রশ্নে হচকে যায় ও। এতক্ষণ কি বলবে না বলবে সব ভেবে মুখস্থ ঠোঁটস্থ করে রেখেছিল ও, কিন্তু এখন সঠিক সময়ে কি বলবে ভেবে পাচ্ছে না। আভিকে চুপ থাকতে দেখে এবার কড়া গলায় বলে উঠল রৌশন, চুপ করে আছিস কেন? কিছু জিজ্ঞেস করেছি আমি। রৌশনের কথায় আমতা আমতা করে বলতে শুরু করে আভি, আসলে ভাই, কালকে সুবহার যাওয়ার কথা শুনে সারাদিন দরজা বন্ধ করে বসেছিল নীল। আমিও বাসায় ছিলাম না, ফেরার পর স্টাফদের থেকে শুনলাম ও দরজা খুলছে না। তাই আমি অনেক বলে কয় দরজা খুলি আর ওকে খাবার খাইয়ে দেই। রাতে তো ভালোই ছিল, কিন্তু সকাল থেকেই অসুস্থ হয়ে পড়েছে। ওর নাকি মাথা ব্যথা করছে, মাথা ঘুরছে, বমি পাচ্ছে আর কি যেন মনে পড়ছে না এখন। আভি কথাগুলো বলে ঢোক গিলল। রৌশন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আভির দিকে। যেন বিশ্বাস করতে পারল না ও আভির কথা। আভির কথাগুলো অগোছালো, কোনো মিলই নেই যেন। নীলের অবশ্য অসুস্থতা আছে কিন্তু সেটা ভিন্ন। তাই আভির কথায় রৌশনের সন্দেহ প্রবল হল। অন্যদিকে নীল আভির কথা শুনছে আর মনে মনে ওকে বকছে। আভির কথায় যে রৌশন বিশ্বাস করবে না সেটা নীলও বুঝে গেছে। বেচারা আভিকে কিছু বলতে চেয়েও ধরা পড়ার ভয় বলতে পারছে না। চুপচাপ চোখ বন্ধ করে শোনা ছাড়া আর কোনো উপায় নেই ওর। রৌশন আভির থেকে চোখ সরিয়ে ডাক্তারকে ইশারা করে নীলকে চেক করতে। কিন্তু যেই ডাক্তার নীলের দিকে এগোবে তৎক্ষণাৎ আভি তার পথ আটকে বলে উঠে, আরেহ ডাক্তার সাহেব, আপনার আর চেক করতে হবে না। একটু আগেই একটা ডক্টর দেখে গেছে নীলকে। উনি বলেছেন তেমন কোনো সমস্যা নেই। আপনাকে আবার কষ্ট করে চেক করতে হবে না। আভির এমন আচরণ রৌশনের সন্দেহকে এবার দূর করে দেয়। ওর এখন আর বুঝতে বাকি নেই আভি আর নীলের ড্রামা। ঘাড় ঘুরিয়ে নীলের দিকে তাকায় রৌশন। চোখ দুটো পিটপিট করছে ও। একটু ভালো করে অ্যাক্টিংও করতে পারে না এরা মনে মনে বলে উঠে রৌশন। ডাক্তারকে পাঠিয়ে দিয়েছে রৌশন। সে যেতেই তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ রাঙিয়ে এক পলক তাকালো রৌশন আভির দিকে। এই এক পলকের চাহনিতেই যেন গলা শুকিয়ে গেল আভির। ঠোঁটে ম্লান হাসি টেনে শুকনো ঢোক গিলল ও। মানে কেটে পড়লেই যেন জান বাঁচে ওর, কিন্তু তারও যে উপায় নেই। আভি রৌশনের থেকে চোখ সরিয়ে ধীর পায়ে সাইড কেটে চলে আসলো নীলের সামনে। রৌশন একটা দীর্ঘশ্বাস ফেলল, বিড়বিড়িয়ে বলল বড় হয়েছে কিন্তু বাচ্চামোর শেষ নেই ওর। এর মধ্যেই নীল পিটপিট করে চোখ খোলে। চোখে মুখে অসুস্থতার ছাপ। চোখ মেলেই সুবহার দিকে তাকিয়ে মৃদু হেসে ভাঙা গলায় বলতে শুরু করে নীল, সুবা, তুমি এসেছ? নীলের মুখে নিজের নাম শুনতাই জানে জান ফিরে আসে সুবহার। মুচটি হেসে নীলের মাথায় হাত বুলাতে বুলাতে বলতে শুরু করে ও, হ্যাঁ নীল, আমি এসেছি দেখো। কিন্তু তুমি এমন অসুস্থ হলে কিভাবে? ঠোঁট উল্টে জবাব দেয় নীল, তোমার জন্যে। তুমি চলে গেছো আমাকে ছেড়ে তাই আমি অসুস্থ হয়ে গেছি। তুমি ফিরে আসো আবার তাহলে আমিও সুস্থ হয়ে যাব ঠিক আগের মতো। নীলের কথায় সুবহার চোখজোড়া টলটল করছে পানিতে। সুযোগ পেলে বুঝি এখনই গড়িয়ে পড়বে।
এমনিতেই নীলের জন্য শুভার মনে আলাদা একটা মায়া আছে, অল্প সময়ে এই পুচকু নীলের মায় জড়িয়ে পড়েছে ও, যেন ওর নিজের ছোট ভাই। তার উপর আবার এমন ইমোশনাল কথা শুনে নিজেও ইমোশনাল হয়ে পড়ছে শুভা। কিন্তু ইমোশনালের আশেপাশেও যেন আভি আর রৌশনকে দেখা যাচ্ছে না। দুই ভাই বুকে হাত গুজে নীলের ড্রামা দেখছে। মনে মনে হয়তো দুজনই একটা কথাই বলছে, ওভার অ্যাক্টিংয়ের দোকান। নীল শুভার দিকে তাকিয়ে নাক মুখ ফোলাচ্ছে, যেন কান্না করার চেষ্টা করেও পারছে না। চোখ থেকে পানিই পড়ছে না ওর। রৌশন আশাহত দৃষ্টিতে তাকিয়ে নীলের দিকে, যেন এতটা খারাপ অ্যাক্টিংও আশা করেনি ও। যদি রৌশনের কাছে স্কোর দেওয়ার অপশন থাকত, বিনা দ্বিধায় 10-এ 0 দিয়ে দিতে ও। অন্যদিকে আভি চোখ দিয়ে ইশারা করে কিছু বুঝাচ্ছে নীলকে। নীলও আভির ইশারা বুঝতে পেরে জোরে জোরে কাশতে শুরু করে। চিন্তিত শুভা ব্যস্ত হয়ে পড়ে নীলকে নিয়ে। হাতের তালু দিয়ে ওর বুক ডলে দিচ্ছে তো পানি খাইয়ে দিচ্ছে। নীল কাশি বন্ধ করে আবারও অসুস্থ স্বরে বলতে শুরু করে, তুমি আবার চলে যাবে না তো শুভা? প্লিজ যেও না, আমার সাথে থাকোট এখানে, প্লিজ। নীলের কথার প্রত্যুত্তরে কি বলবে ভেবে পায় না শুভা। অসহায় দৃষ্টি নিয়ে তাকায় ও রৌশনের দিকে, রৌশন কিছু বলবে সে আশায়। কিন্তু রৌশন যে নিজেও অপেক্ষায় আছে শুভার উত্তরের। শুভাকে চুপ থাকতে দেখে নীল শোয়া থেকে উঠে বসে, তারপর আচমকা শুভাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। ওর হঠাৎ এমন কান্না করাই সবাই হোঁচকিয়ে যায়। কারণ নীল আর যাই করুক কান্না করে না, তাও এত সহজে। কাঁদতে কাঁদতে বলতে শুরু করে নীল, প্লিজ শুভা, ডোন্ট গো। সবাই আমাকে ছেড়ে চলে যায়। মাম্মাম, বাবাই, ভাইয়া সবাই চলে গেছে। তুমি চলে গেলে আমি অনেক হার্ট হব। প্লিজ এখানেই থাকো, আমার সাথে, ভাইয়ার সাথে। ডোন্ট লিভ মি শুভা, ডোন্ট লিভ মি। আভি মলিন দৃষ্টিতে তাকিয়ে আছে নীলের দিকে। ও ভাবেনি নীল সত্যি সত্যি কেঁদে দিবে। কিন্তু এটা নাটক না, ও সত্যিই কাঁদছে। হয়তো এতদিনের জমে থাকা কষ্টগুলো আজ চোখের পানির সাথে মিশে গড়িয়ে পড়ছে। কিন্তু হঠাৎ কিছু একটা মনে পড়তেই তৎক্ষণাৎ রৌশনের দিকে তাকায় ও। যেটা ভেবেছিল সেটাই হচ্ছে। রৌশন আর দাঁড়িয়ে থাকতে পারছে না। পা দুটো অটোমেটিক্যালি পিছিয়ে গেছে ওর। টেবিলের কোণাটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রৌশন। নীলের কান্না সহ্য করতে কষ্ট হচ্ছে ওর। কানে বাজছে কারো কান্নার শব্দ। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। বুকের মধ্যে অদ্ভুত একটা শূন্যতা অনুভব হচ্ছে। চোখের কোণে লাল হয়ে গেছে, ঝাপসা লাগছে হঠাৎ সবকিছু। রৌশন আর দেরি করল না। হুড়মুড়িয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল রুম থেকে। হঠাৎ ওকে এভাবে বেরিয়ে যেতে দেখে শুভা আর নীল অবাক দৃষ্টিতে তাকায় ওর যাওয়ার পানে। কিন্তু শুভা অতটা গুরুত্ব দেয় না সেখানে। এই মুহূর্তে আগে নীলকে সামলানো বেশি ইম্পর্টেন্ট। শুভা নীলের চোখ জোড়া আলতো হাতে মুছে দেয়, তারপর বলে, ডোন্ট ক্রাই নীল। কান্না তোমাকে একদম স্যুট করে না। তুমি চাও আমি এখানে থাকি তাই না? তাহলে এমনটাই হবে। কিন্তু তুমি সুস্থ না হওয়া অবধি। তুমি যতদিন সুস্থ না হচ্ছ আমি এখানেই তোমার পাশে, তোমার সাথে থাকব। তারপর আমি সুস্থ হলে আবার চলে যাবে? প্রশ্ন করে নীল। দেখো আমি তোমার কথা রেখেছি, এখানে থাকতে রাজি হয়েছি। তাই তোমারও উচিত আমার কথা রাখার। তুমি যতদিন না সুস্থ হচ্ছ আমি এখানেই থাকব। কিন্তু এরপর আমাকে যেতে দিতে হবে তোমায়। তখন তুমি আমাকে বাধা দিবে না, প্রমিস করো। হাত এগিয়ে বলল শুভা। নীল সাথে সাথে বলে উঠল, তাহলে আমি কখনোই সুস্থ হব না।
তোমাকে আমার সাথে রাখার জন্য আমি সবসময় অসুস্থ থাকতে রাজি, বলেই হেসে দিল নীল। অন্যদিকে শুভার কথায় আভি কিছুটা আশ্বস্ত হয়। তারপর ধীর পায়ে বেরিয়ে যায় রুম থেকে। সোজা রওশনের রুমে ছুটে আসে আভি। এসেই দেখে রওশন দুহাতে মাথা চেপে সোফার পাশের কোণে চুপটি করে বসে আছে। আভি দ্রুত রওশনের কাছে যায়। রওশনের সামনে বসে ধীর স্বরে বলে, ভাই। আভির ডাকে রওশন মাথা তুলে তাকায়। চোখ দুটো অসম্ভব রকম লাল হয়ে আছে ওর। এসির মধ্যেও কপাল ঘামছে। আতকে উঠে আভি। চিন্তিত স্বরে বলতে শুরু করে, ভাই তুই ঠিক আছিস? আভির কথার প্রেক্ষিতে তাচ্ছিল্য হাসল রওশন। মাথাটা উঁচিয়ে দেয়ালের সাথে ঠেকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি না। আইম ওকে বাট স্টিল নট ওকে। কিছুদিন ধরে শুধু অতীতগুলোই চোখের সামনে আসছে। ভুলে যাওয়া জখমগুলো একদম তাজা করে যাচ্ছে। একদিন, তাই না আভি? মাত্র একটা দিন সময় বাকি ছিল। তারপর সবকিছু ঠিক হয়ে যেত। আমার অগোছালো পরিবারটা আবারও এক হয়ে যেত। কিন্তু এই একদিনের তফাৎ যে আমার জীবনটাকে সারা জীবনের জন্য অগোছালো করে দিবে কখনো ভাবিওনি। আমি আজও বুঝতে পারিনি আসলেই দোষটা কার, বাবার, মার, আমার, নাকি পরিস্থিতির? আসলেই দোষটা কার আভি? আভি চুপ রইল। চোখ দুটো ছলছল করছে ওর। কিন্তু পরক্ষণেই সেই চোখে একরাশ ঘৃণা ভেসে উঠল। কড়া গলায় ঘৃণিত স্বরে বলে উঠে আভি, এখানে দোষ শুধু একজনের, আদনান রায়জাদা। আমাদের সবার কষ্টের একমাত্র কারণ, আমাদের সুন্দর জীবনকে ধ্বংস করার জন্য দায়ী একজনই, আদনান রায়জাদা। রওশন মাথা সোজা করে আভির দিকে তাকায়। যেন এতক্ষণে হুঁশ ফিরে এসেছে ওর। এতক্ষণ অন্য এক জগতে যেন হারিয়ে গিয়েছিল রওশন, কিন্তু আভির কথাগুলো কানে আসতেই সে জগৎ থেকে ফিরে আসে ও। কিছু সময়ের জন্য নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। কিন্তু এখন নিজেকে সামলে নেয় রওশন। কিছুদিন ধরে কেন কিভাবে এতটা দুর্বল হয়ে পড়ছে ও নিজেই বুঝতে পারছে না। ওর অতীত ওর ভবিষ্যতে চড়াও হয়ে যাচ্ছে। রওশন আভির দিকে তাকায়। ও নিজের সাথে আভিকেও পুরনো দিনে ফিরিয়ে নিয়ে গেছে। যে দিনগুলো ওদের দুজনের জন্যই কষ্টের, জঘন্যতম দিন সেগুলো। কিন্তু রওশন নিজেকে সামলে নিলেও আভি পারবে না। একবার রাগ আর ক্ষোভ আভির মস্তিষ্কে চড়াও হলে ওকে সামলানো কষ্টকর হবে। রওশন সাথে সাথে আভির কাঁধ ঝাঁকিয়ে বলে উঠে, আভি। সাথে সাথে আভি তার কল্পনা থেকে ফিরে আসে। বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে ও, হ্যাঁ? রওশন কথা ঘুরিয়ে বলতে শুরু করে, নীল ঠিক আছে? আভি হেসে উঠল, তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, অবভিয়াসলি ঠিক আছে। ও তো আমার থেকেও বড় ড্রামাবাজ। শুভাকে মানিয়েও নিয়েছে থাকার জন্য। রওশন উঠে দাঁড়ায়। আভির দিকে গভীর মনোযোগ দিয়ে তাকায়। আভি হাসছে, খটকা লাগছে রওশনের। নিশ্চয়ই কিছু একটা ঘুরছে আভির মাথায়। আভি, কোনো ভুল করিস না। আমরা এত বছর অপেক্ষা করেছি, একটা ভুল আমাদের এই অপেক্ষাকে ধূলিসাৎ করে দিবে। সতর্ক স্বরে বলল রওশন। রওশনের কথায় আভি মৃদু হাসল, তারপর ওকে আশ্বস্ত করে বলল, ডোন্ট ওয়ারি ব্রো। আমি বাচ্চা না, যাকে এসব মনে করিয়ে দিতে হবে তোর। আমার ডিউটির টাইম হয়ে গেছে। দেরি হলে অর্ণব খান ব্যান্ড বাজিয়ে দিবে। তুই নীলকে সামলা, আমি যাই। গুড লাক। রওশনকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে যায় আভি। কিন্তু যেতে যেতে বিড়বিড় করে বলে ও, একটা মার্ডার তো অজ্ঞানে করেছি, আরেকটা না হয় সজ্ঞানে করব।
তারপর দুটোর শাস্তি একসাথে পেলেও আফসোস থাকবে না। রৌশন চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে আভির যাওয়ার পানে। নিজের উপর রাগ লাগছে ওর। কেন মাঝে মধ্যে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও। রৌশনের বাসা থেকে বেরিয়ে সোজা নিজের বাসায় চলে এসেছে আভি। বাড়িতে ঢুকতেই গেট আবারও বন্ধ করে দিল দারোয়ান। বাইক থেকে নেমে সোজা বাসার ভেতরে প্রবেশ করে আভি। পুরো বাড়িটা ঘেরা করে গার্ড দিচ্ছে রৌশনের লোকেরা। আভি ভেতরে প্রবেশ করার আগে আশেপাশে তাকালো, তারপর বাড়ির ভেতরে না ঢুকে দরজা এড়িয়ে পেছনের দিকে হাঁটা ধরল। বড় ছোট গাছে ঘেরা বাড়ির পেছনের দিকটা। বাগান পেরিয়ে একটা ছোট গেস্ট হাউজও আছে সেখানে। একতলা ছোট ঘর বললেও চলে এটাকে। বাগানটা খুব যত্নে রাখলেও এই ঘরের জায়গাটুকু বেশ অযত্নে অবহেলায় নোংরা হয়ে আছে। 2-3টা বড় গাছ ছাদে ঢলে একদম ঘরটাকে যেন ঘেরাও করে রেখেছে। আভি দরজার সামনে এসে দাঁড়ায়। দরজায় তালা নেই, ভেতর থেকেও লাগানো নয়। আভি দাঁড়িয়ে না থেকে ভেতরে ঢুকে পড়ল। ঘরটার ভেতরটাও একদম নোংরা অবস্থায় পড়ে। আভি ঘরটায় ঢুকে দরজাটা চাপিয়ে দিয়ে ভেতরে যেতে শুরু করে। কিছুটা হাঁটতেই দেয়ালে ঝুলানো একটা বড় ছবির ফ্রেম আদনানের। আভি ফ্রেমটার সামনে এসে দাঁড়ালো, কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে হাত উঁচিয়ে ছবির ফ্রেমটা বাঁকা করতেই পাশের দেয়াল অটোমেটিক্যালি দরজার মতো খুলে গেল। দেয়ালের ওপারে সিঁড়ি যেটা নিচের দিকে যাচ্ছে। আভি সময় নষ্ট না করে সিঁড়ি বেয়ে নিচে চলে গেল, আর তার কিছু সময় পর দেয়ালটা আবারও লেগে গেল। এইদিকে রান্নাঘরে নীলের জন্য খাবার তৈরি করছে শুভা। নীল লম্বা একটা লিস্ট করে দিয়েছে শুভাকে ওর পছন্দের খাবারের। আর শুভাও লেগে পড়েছে নীলের পছন্দের খাবার তৈরির কাজে। রৌশন নীলের রুমে এসে শুভাকে দেখতে পায় না। নীল শুয়ে শুয়ে বই পড়তে ব্যস্ত, কেউ যে ওর রুমে প্রবেশ করেছে সেদিকে খেয়ালই নেই ওর। শুভাকে নীলের কামরায় দেখতে না পেয়ে রৌশন নিচে চলে আসে। আশেপাশে চোখ বুলিয়ে খুঁজছে ও শুভাকে। নিচে আসতেই রান্নাঘরের দিকে চোখ যায় রৌশনের। শুভার সাদা ওড়নার অংশবিশেষ দেখা যাচ্ছে। রৌশন এগিয়ে আসে রান্নাঘরের দিকে। কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ায় রান্নাঘরের। শুভা কাজে ব্যস্ত। কখনো চুলায় বসানো খাবার নাড়ছে তো কখনো রুটি বেলছে, আবার এটা সেটা নেওয়ার জন্য এপাশ ওপাশ ছুটছে। রৌশন মুচকি হাসে শুভার এমন ব্যস্ততা দেখে। কয়েক কদম এগিয়ে এসে দাঁড়ায় ভালো করে দেখার জন্য। শুভাকে রেখে এখন রান্নাঘরে চোখ বুলোয় রৌশন। পুরো কিচেন যেন তছনছ করে রেখেছে ওট। ফ্লোর, সিঙ্ক, চুলো সবকিছু আটা ময়দা দিয়ে মাখামাখি অবস্থা। তাড়াহুড়ো করতে গিয়ে রান্নাঘরের 12টা বাজিয়েছে। রুটি বেলতে বেলতেই শুভা চুলোই বসানো ক্ষীরটা টেস্ট করে। মিষ্টি কম হয়েছে, আর একটু চিনি লাগবে। কিন্তু চিনির বয়াম হাতে নিতেই দেখল চিনি নেই বয়ামে। বিরক্তির শ্বাস ফেলল শুভা। বয়ামটা রেখে পেছনে তাকের দিকে তাকায় ও। উপরে বড় বয়ামগুলোতে এক্সট্রা সব জিনিস রাখা। শুভা কিছুদিন আগেই সবগুলো নিজের হাতে সাজিয়ে রেখেছে, তাই ওর জানা আছে কোথায় কি রাখা। যেহেতু উপরোর তাকে চিনির বয়ামটা, তাই উঁচু কিছু প্রয়োজন দাঁড়ানোর জন্য। শুভা আশেপাশে তাকায় কিন্তু এমন কিছুই নেই। আগে একটা টুল রাখা ছিল কিন্তু আজ সেটাও নেই।
সুভার যে হাইট সে হিসেবে ওর পক্ষে বয়ামটা নামানো প্রায় অসম্ভব। সুভা আশেপাশে তাকিয়ে তাকায়, তখনই ওর চোখ যায় রওশনের দিকে। সুন্দর দুই হাত পকেটে ভরে দাঁড়িয়ে আছে, হয়তো ওকেই দেখছে। হঠাৎ সুভা রওশনের দিকে তাকাতেই হোঁচকিয়ে যায় রওশন। সাথে সাথে চোখ সরিয়ে অন্যদিকে তাকায় ও। সুভা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে রওশনকে পর্যবেক্ষণ করে, একদম পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে ওকে। ঠোঁটে দুষ্টু হাসি টেনে বিড়বিড়িয়ে বলে উঠে, ও পেয়ে গেছি। মিস্টার রায়জাদার মতো খাম্বা সামনে থাকতে আমি নাকি স্টুল খুঁজছি। রওশন আর চোখে তাকায় সুভার দিকে। অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সুভা ওর দিকে। বিব্রত বোধ করে রওশন। সুভার এভাবে তাকিয়ে থাকার কারণ বুঝতে পারছে না ও। বাসা থেকে বেরিয়ে সোজা অফিসের উদ্দেশ্যে রওনা দেয় আভি। অফিসের সামনে আসতেই রিশাকে দেখে বাইক থামিয়ে নেয় ও। বিরক্তি নিয়ে তাকায় সামনে আভি। রিশা হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে অফিসের সামনেই। মেয়েটা আবারও পিছু পড়েছে, উফ। একরাশ বিরক্তি নিয়ে কথাটা বলল আভি। ওই একদম মাঝের বয়ামটা নামাতে হবে। আঙুল উঁচিয়ে ইশারা করে দেখিয়ে বলল সুভা রওশনকে। রওশনও সুভার আঙুল বরাবর তাকালো কেবিনেটের উপর। একসাথে তো অনেকগুলো জার আর বয়ামি রাখা, এখান থেকে কোনো মাঝখানেরটা বলছে সুভা বুঝতে পারল না ও। বয়ামটা দেখিয়ে দিয়ে ফিরল সুভা রওশনের দিকে। বেচারা এতগুলো বয়াম দেখে কনফিউজড হয়ে গেছে। সুভা মিটমিট হাসছে রওশনের এমন কনফিউশন মাখা মুখ দেখে। নিজের হাসি লুকিয়ে বলল সুভা, তাকিয়ে না থেকে দ্রুত নামান না, দেরি হয়ে যাচ্ছে। নামাচ্ছি তো, হালকা ধমকে বলল রওশন। রওশনের ধমক খেয়ে মুখটা বাংলার পাঁচ করে একটু সরে দাঁড়াল সুভা। সরতে সরতে অবশ্য বিড়বিড় করে রওশনকে ঝেড়ে দিয়েছে ও, যা রওশনের কান অবধি আর পৌঁছাতে পারেনি। রওশন এগিয়ে এসে হাত উঁচিয়ে কেবিনেটের ভেতরে মাঝখানে রাখা বয়ামটা ধরে, সাথে সাথে চেঁচিয়ে উঠে, সুভা আরে এটা না, ওটা। ইশারা করে বলল সুভা। রওশন সুভার দিকে ফিরে তাকিয়ে ওর আঙ্গুল বরাবর আবার তাকাল। তারপর হাতের বয়ামটা ছেড়ে পাশের আরেকটা বয়াম ধরল। কিন্তু এবারও চেঁচিয়ে উঠল সুভা। এভাবেই পার হয়ে যায় কিছুক্ষণ। রওশন এবার বিরক্ত হয়ে ফিরে তাকায় সুভার দিকে, তারপর বলতে শুরু করে, এটা না, ওটা না, তাহলে কোনোটা? মাথাটা গেছে নাকি তোমার? সুভা কপাল কুঁচকে বলে উঠে, আমি তো সঠিকটাই দেখাচ্ছি। আপনিই তো ভুলভাল বয়াম ধরছেন। রওশন সুভার কথা শুনে চোখ দুটো ছোট ছোট করে সরে দাঁড়িয়ে বলে উঠে, এক কাজ করো, তুমিই নামিয়ে নাও। রওশনের এমন কথায় সুভা এগিয়ে এসে সামনে দাঁড়ায়, তারপর নিজের হাত উঁচু করে বলতে শুরু করে, আমার হাত পৌঁছালে তো আমিই নিয়ে নিতাম। শুধু শুধু আপনাকে ডেকে এনে নিজের মাথা আর সময় থরি না নষ্ট করতাম। কথাগুলো বলে রওশনের দিকে ফেরার আগেই সুভার কোমর ধরে রওশন ওকে উঁচু করে তুলল। আচমকা ঘটনায় সুভা ঘাবড়ে যায়। টাল সামলাতে কেবিনেটের দরজাটা ধরে নিল ও। তারপর ভয়ার্ত কণ্ঠে বলে উঠে, রওশন কি করছেন, আমি পড়ে যাব তো। নামান আমাকে। রওশন সুভার কোমর আরো শক্ত করে ধরে ওকে আরেকটু উঁচুতে তুলে বলল, পড়বে না, আমি পড়তে দিব নাট। তুমি তোমার চিনির বয়াম নামাও। কাঁপছে সুভা। যদি বাই চান্স পড়ে যায় বা রওশন ছেড়ে দেয় ওকে, তাহলে ওর কোমরের 12টা বাজতে সেকেন্ডও লাগবে না। দ্রুত হাতে বয়ামটা নিয়ে নেয় সুভা, তারপর বলে উঠে, নিয়েছি। এখন তাড়াতাড়ি নামান আমাকে প্লিজ। রওশন মুচকি হাসছে। হাতের বাঁধন হালকা করতেই সুভা নিচে নেমে আসে। রওশনের বুকের সাথে পিঠ ঠেকে আছে সুভার।
ভয় এখনো বুকে ধুকপুক শব্দ হচ্ছে। এভাবে হুটহাট কাউকে কেউ তোলে? যদি ও পড়ে টরে যেত তখন কি হতো? কথাগুলো ভেবেই শুভা রেগে রৌশনকে ঝাড়ার উদ্দেশ্যে পেছনে ফিরে তাকাতেই রৌশনকে এতটা সামনে দেখে ঘাবড়ে যায়। কিছু বলার জন্য শব্দও যেন গলা অবধি এসে আটকে গেছে ওর। শুভা পা পিছিয়ে নেয় কিছুটা দূরত্ব আনার জন্য, কিন্তু এক কদম পেছাতেই সিঙ্কের সাথে লেগে যায় ও। পেছনে যাওয়ার কোনো উপায় নেই। রৌশন শুভার এমন ভীতু অবস্থা দেখে বুকে দুহাত গুজে মুখে বিরক্তি টেনে বলে উঠে, আমি রাক্ষস না যে তোমাকে খেয়ে ফেলব। আর রাক্ষস হলেও আমার টেস্ট এতটাও খারাপ না। স্টুপিড। কথাটা বলেই রৌশন চলে গেল। রৌশন যেতেই যেন হাফ ছেড়ে বাঁচল শুভা। রৌশনের যাওয়ার দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলতে শুরু করে, ও কি বললেন উনি? উনার টেস্ট এত খারাপ না মানে কি? অপমান করলেন আমায়? নাক ফুলিয়ে বলল শুভা। রৌশনের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে আবারও বলতে শুরু করে, ও আপনি রাক্ষস না, কিন্তু রাক্ষসের থেকে কমও না। রৌশন দা হাফ রাক্ষস। ক্যাফেতে বসে আছে আভি, ওর মুখোমুখি চেয়ারে রিশা। দুজনের মধ্যেই নীরবতা বিরাজমান। আভি কফির মগে একটা চুমুক দিয়ে নীরবতা ভেঙে বলতে শুরু করে, দেখো রিশা, আমি গতকাল তোমাকে ক্লিয়ারলি বলেছি যে আমি মুভ অন করে ফেলেছি। সো প্লিজ ডোন্ট স্টক মি, আমাদের চ্যাপ্টার কমপ্লিটলি শেষ। আভির কথা শুনে রিশা আহত স্বরে বলে উঠে, আভি আমি তোমাকে স্টক করছি না। আর তাছাড়া আমি তোমার কথায় সেদিনও বিশ্বাস করিনি, আজও করব না। আমি জানি তুমি মুভ অন করতেই পারো না। এসব কিছু তুমি আমাকে নিজের থেকে দূরে সরানোর জন্য বলছো জানি আমি। আভি বিরক্ত হচ্ছে রিশার কথায়, কিন্তু এই বিরক্তি প্রকাশও করতে পারছে না ও। এমনিতেই আজ ওর মন মানসিকতা ভালো নেই, তার উপর এই রিশার ক্যাচাল সহ্য করা কষ্টকর হয়ে পড়ছে। নিজের রাগ নিয়ন্ত্রণে রেখে দাঁতে দাঁত চেপে বলতে শুরু করে ও, তুমি যদি আমাকে স্টক নাই করে থাকো তাহলে আমার অফিসের সামনে কি করছিলে? আভির প্রশ্নে থতমত খেয়ে যায় রিশা। উত্তরে কি বলবে ভেবে পায় না ও। কথা ঘুরানোর জন্য বলে উঠে, ও আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না আভি? কথাটা বলেই আভির হাতের উপর হাত রাখে রিশা। আভি কিছু বলবে তার আগেই কেউ একজন আভির হাতের উপর থেকে রিশার হাত সরিয়ে দেয়, তারপর বলে উঠে না। সাথে সাথে আভি আর রিশা মাথা উঁচু করে তাকায়, ওদের সামনে ওহি দাঁড়িয়ে। ওহি ওদের দুজনের মাঝে চেয়ার টেনে বসে পড়ল, তারপর রিশার দিকে তাকিয়ে আভির হাতের উপর নিজের হাত রেখে বলতে শুরু করল, সুযোগ একবারই আসে রিশা আপু, বারবার না। আপনার সুযোগ আপনি অনেক আগেই হারিয়ে ফেলেছেন, এবার সুযোগ আমার হাতে। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি আমার সুযোগ কখনো হাতছাড়া করব না। তাই আপনার চান্স পাওয়ার সম্ভাবনা একদমই শূন্য, আ বিগ জিরো। বিছানার উপর শুয়ে শুয়ে বই পড়ছে নীল। পড়া শেষ হতেই উঠে বসে ও। গভীর চিন্তা নিয়ে কিছু ভাবছে নীল। হয়তো বইটা পড়ে মাথার মধ্যকার কোনো কনফিউশন দূর হচ্ছে ওর। ভাবনা শেষে দেয়ালে টানানো আভির ছবিটার দিকে তাকায় নীল। আমি তোমাকে কোথাও তো দেখেছি। আমার ডিটেকটিভ ব্রেইন কিছু একটা সাইন দিচ্ছে আমায়। সামথিং ইজ ফিশি। আভির ছবিটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল নীল। হঠাৎই যেন কিছু একটা মনে করে চমকে উঠল ও। সাথে সাথে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে উঠল, নীল, হিসু ম্যান। অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে রিশা আভি আর ওহির হাতের দিকে। মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের করে ওদের হাত দুটো এখনই জ্বালিয়ে দিবে। আভি বিষয়টা অনেক ভালো করেই উপলব্ধি করছে, আর সাথে উপভোগও। ও ভাবেও নিজে ওহি এতটা ইজিলি রিশাকে হ্যান্ডেল করতে পারবে। মেয়েটাকে যতটা সহজ সরল ভেবেছিল ততটাও না।
কথার মাঝেই ওয়েটার ওহির জন্য কফি নিয়ে এসে ওর সামনে রেখে চলে যায়। ওহি নিজের কফি মগটার দিকে তাকিয়ে আবার আভিরটার দিকে তাকায়। প্রায় ঠান্ডা হয়ে গেছে আভির কফিটুকু। সেই কখন এক চুমুক খেয়ে রেখে দিয়েছে আর হাতেও নেয়নি। হঠাৎ মাথায় দুষ্টু বুদ্ধি চাপে ওহির। সাথে সাথে নিজের কফি মগটা আভির সাথে অদলবদল করে নিল ও, তারপর আভির দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, তোমার কফি ঠান্ডা হয়ে গেছে, তুমি আমারটা খেয়ে নাও। কিন্তু আমার কফি তো এঁটো হয়ে গেছে, তুমি কিভাবে খাবে? প্রত্যুত্তরে বলল আভি। আভির কথায় ওহি হেসে দেয়, তারপর হুট করেই আভির গাল টেনে বলে উঠে, তুমি কত কিউট আভি। কথাও কত কিউট করে বলো। আভি হোঁচকিয়ে যায় ওহির কথায়। কি প্রশ্নের কি উত্তর দিচ্ছে ওহি বুঝতে পারছে না আভি। তাছাড়া এভাবে ওর গাল টেনে কিউট ফিউট বলার মানে কি? আভি শুধু বোকার মতো তাকিয়ে আছে ওহির দিকে। ওহি আভির গাল ছেড়ে দিয়ে আবারও বলতে শুরু করে, তুমি এখনো বুঝোনি? উফ, এটাও আমাকেই বুঝাতে হবে। আমরা কাপল, তুমি কি ভুলে গেছ? আর কাপলরা তো একে অপরের এঁটো খেতেই পারে। তাছাড়া আমি শুনেছি একে অপরের এঁটো খাবার খেলে নাকি ভালোবাসা বাড়ে। কথাটা বলেই ওহি আভির কাপে চুমুক দিল। আভি যেন নিজেও হতভম্ব হচ্ছে ওহির কথা শুনে। মেয়েটা একদম সিরিয়াস লেভেলের অ্যাক্টিং করে ভাবছে আভি। অন্যদিকে রিশা শুধু নাক কপাল কুঁচকে দেখছে ওদের। মনে হচ্ছে যেন ওর শরীরে ইনভিজিবল আগুন জ্বলছে, যা দেখা না গেলেও অনুভব করা যায়। আর ওহি বেশ ভালো করেই রিশার অবস্থা অনুভব করছে, সাথে উপভোগ। অন্যদিকে ক্যাফের বাইরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে দেখছে ওদের অর্ণব। শুধু দেখছে বললে ভুল হবে, হাতে দূরবীন নিয়ে জুম করে করে দেখছেন। কি হচ্ছে এসব? আল্লাহ, আমি তো হার্ট অ্যাটাক করব। আমার মেয়ে, আমার ওহি মামুনি শেষ পর্যন্ত একে পছন্দ করেছে নিজের জন্য। কপাল পুড়েছে আমার খোদা। এই ছেলে কাজ করতে গিয়েই আমার হাড়গোড় ভেঙে পঙ্গু করে দেয়, জামাই হওয়ার পর তো সোজা আমাকে ওপারের টিকিট কেটে দিবে। না না, আমার বয়সই বা কত হয়েছে? এত তাড়াতাড়ি মরতে চাই না আমি। না, কোনোভাবেই এই আভি রায়জাদাকে নিজের মেয়ের জামাই হতে দেওয়া যাবে না। একদমই না। এইদিকে নীল রঙের রাউন্ড শেপ পাথরের আংটিটা হাতে নিয়ে খুব মনোযোগে সেটাকে দেখছে রৌশন। পাথরটার ভেতরে খোদাই করা অস্পষ্ট কিছু ইংরেজি বর্ণ দেখা যাচ্ছে, কিন্তু বর্ণগুলো নিতান্তই ঘোলাটে, যার ফলে বোঝা মুশকিল আসলেই বর্ণগুলো কি। আংটিটা কখনো হাতের তালুতে রাখছে তো কখনো আবার মুঠোয় ভরে নিচ্ছে রৌশন। হঠাৎ কেউ দরজা খোলায় রৌশন কিছুটা ঘাবড়ে যায়, যার ফলে ওর হাত থেকে আংটিটা পড়ে যায় ফ্লোরে। আংটিটা রৌশনের হাত থেকে পড়ে গড়িয়ে দরজার সামনে কারো পায়ের কাছে গিয়ে থামে। রৌশন আংটিটার দিকে তাকিয়ে মানুষটার দিকে মাথা তুলে তাকায়। সুভা দাঁড়িয়ে দরজার সামনে। সুভা ঝুঁকে আংটিটা তুলে হাতে নেয়। খুব গভীর দৃষ্টি নিয়ে দেখতে থাকে আংটিটা। ওর ঠোঁটে প্রশস্ত হাসি। হয়তো ওর কাছেও আংটিটা খুব পছন্দ হয়েছে। ওয়াও, কত সুন্দর এই রিংটা। এটা কার রৌশন? রৌশনকে প্রশ্ন করল সুভা। আমার মায়ের, উত্তর দিল রৌশন। রৌশনের মায়ের আংটি শুনে সুভা আরও বেশি খুশি হল। কিন্তু আংটির পাথরে খোদাই করা বর্ণমালাগুলো দেখে সেগুলো পড়তে ব্যর্থ হয় সুভা। প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে রৌশনের দিকে তাকিয়ে বলে উঠে, ও, এটায় তো কিছু ওয়ার্ড দেখা যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে নাকি। এই ওয়ার্ডগুলো পড়া এত সহজ নয়, বলল রৌশন।
শুভা অবাক হয় রওশনের কথায়। সহজ নয় এই মানে বুঝতে পারছে না ও। তার উপর এই ধরনের রিং এর আগে কখনো দেখেনি ও। যেই রিংটা বানিয়েছে তার মেধা আছে বলতে হবে। এত ইউনিক একটা রিং বানিয়েছে সে। তার বুদ্ধির তারিফ না করলেই নয়। শুভা সামনে এসে রৌশনকে আংটিটা এগিয়ে দেয়। রৌশন আংটিটা হাতে নিয়ে সোফার এক সাইডে সরে বসে বলে, শিট। সাথে সাথেই বসে পড়ল শুভা। ওর আংটিটা দেখে অনেক কৌতূহল জাগছে এর বিষয়ে জানার জন্য। ফ্যাশন ডিজাইনার বলে কথা। সব কিছুতেই ক্রিয়েটিভিটি খোঁজা কাজে তাদের। রৌশন, আপনি কেন বললেন এই ওয়ার্ডগুলো পড়া সহজ নয়? কৌতূহল নিয়ে বলল শুভা। রৌশন শুভার কথায় মৃদু হেসে ওর দিকে ফিরে বলতে শুরু করল, কারণ সত্যি এটার লেখা পড়া সহজ নয়। এই ওয়ার্ডগুলো পড়তে হলে বিশেষ সময়, বিশেষ মুহূর্ত আর বিশেষ একটা মানুষ প্রয়োজন। শুভা রৌশনের কথার অর্থ বুঝতে পারল না, বোকার মতো বলে উঠল, সে কি বলছেন আপনি একটু বুঝিয়ে বলুন না। সবসময় শুধু জিলিপির মতো পেঁচিয়ে কথা বলে। মুখ ফুলিয়ে বলল শুভা। রৌশনের হাসি পাচ্ছে শুভার মুখ ফোলানো দেখে। কিন্তু নিজের হাসি দমিয়ে আবারও বলতে শুরু করে ও, মা বলেছিলেন এই রিংটা বাবা নাকি ইউরোপের এক জনপ্রিয় জুয়েলারি ডিজাইনারের থেকে বিশেষভাবে বানিয়ে এনেছিলেন মায়ের জন্য তার জন্মদিনে। এই রিংটার বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে একটা হিডেন নোট আছে। কিন্তু এই নোটটা পড়া এত সহজ নয়। একমাত্র তখনই এই পাথরের খোদাই করা লেখাগুলো পড়া যাবে যখন চাঁদের আলো এই পাথরে পড়বে। বলতে গেলে শুধু চাঁদের আলো পড়লেই এটার লেখাটা স্পষ্ট দেখা যাবে আর পড়াও যাবে। মায়ের জন্মদিনে বাবা তাকে সারপ্রাইজ দিয়েছিলেন এই রিংটা দিয়ে। বলতে গেলে এটা তাদের দুজনের ভালোবাসার একটা চিহ্ন আমার কাছে। চোখ ভর্তি উৎসাহ আর মনোযোগ দিয়ে রৌশনের কথাগুলো শুনছিল শুভা। রৌশনের কথা শুনে এই রিংটার প্রতি উৎসাহ আরও কয়েকগুণ বেড়ে গেল শুভার। সত্যি চাঁদর আলোতে নিলে পড়া যাবে এটার লেখা? প্রশ্ন করল শুভা। হুম বলল রৌশন। ওয়াও, আমার তো শুনেই ইচ্ছে করছে এখনই চাঁদের আলোতে নিয়ে ট্রাই করে দেখি। কিন্তু এখন তো দিন রাত না। হতাশ স্বরে বলল শুভা। শুভার কথার প্রত্যুত্তরে কিছু বলল না রৌশন, শুধু মৃদু হাসল। শুভা একটা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ কিছু মনে পড়তেই উঠে দাঁড়ায় শুভা। নিজের মাথায় হালকা করে থাপ্পড় মেরে বলতে শুরু করে ও, উফ, আমিও না একটা কথা পেলে আরেকটা ভুলে যাই। আমি আপনাকে লাঞ্চের জন্য ডাকতে এসে এখানে গল্প করা শুরু করে দিয়েছি। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসেন। বলেই দৌড়ে চলে যায় শুভা। রৌশন শুভার যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাতের মুঠো খুলে রিংটার দিকে তাকায়। মুহূর্তেই কিছু স্মৃতি চোখের সামনে ভেসে উঠল তার। মনে পড়তে শুরু করে ওর মায়ের বলা কিছু কথা। রৌশন, বাবা, সময় আসলে এই আংটিটা আমি তোমাকে দিব। কারণ কেন জানো? আমি চাই তুমি এই রিংটা তাকে দাও যাকে তুমি ভালোবাসবে, যাকে ঘিরে তোমার সমস্ত পৃথিবী হবে। এটা আমার আর তোমার বাবার দোয়া হবে তোমাদের জন্য। কথাগুলো মনে করে আনমনে বলে উঠল রৌশন, সে সময় কি চলে এসেছে মা? ভালোবাসি বলে দাও আমায়, বলে দাও হ্যাঁ, সব কবুল। তুমি শুধু আমারই হবে, যদি করো মিষ্টি এ ভুল। হাতে হাত রাখতে পারো, সন্ধি আঙুলে আঙুল। ভালোবাসা বাড়াতে আরও, হৃদয় ভীষণ ব্যাকুল। গুনগুন করে গানটা গাচ্ছে আর আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে শুভা। রাত 10টা। ছাদের একপাশে রাখা দোলনায় বসে আছে শুভা। পুরো ছাদ জুড়ে দেশি বিদেশি ভিন্ন ধরনের গাছ লাগানো টবগুলোতে। বেশিরভাগই কলম করা গাছ।
তাই ছোট অবস্থাতেই বেশিরভাগ গাছেই ফুল আর ফলে ভরে গেছে। টবগুলো সুন্দর করে সাজানো ছাদের প্রতিটা কোণায়। আর ঠিক মাঝে বসানো একটা দোলনা। দোলনাটার দুপাশে কলম করা বনসাই গাছ, যেগুলোতে এখনো ফুল ধরেনি, কিন্তু ফুল ছাড়াও গাছগুলো অসম্ভব সুন্দর দেখাচ্ছে। ছাদের চারপাশে ছোট ছোট বাতি জ্বলছে, যেগুলো এই রাতের অন্ধকারকেও আরো সুন্দর আর আলোকিত করে তুলছে। শুভা আকাশপানে তাকিয়ে আনমনে ভাবছে রওশনের কথা। ভালোবাসি শব্দটা বলা কি এতই কঠিন? যেখানে রওশন কাউকে মারতেও দ্বিতীয়বার ভাবে না, সেখানে শুধু ভালোবাসি শব্দটা বলতে কেন এত দ্বিধাবোধ করছেন? আদৌ কি উনি ভালোবাসেন আমায়, নাকি সবই আমার ভুল ধারণা? যে কথাগুলো উনি হুঁশহীন অবস্থাতে বলেছেন, সেগুলো কেন নিজের হুঁশে বলতে পারছেন না? আর কত অপেক্ষা করব আমি ক্লান্ত। কথাগুলো নিজে নিজে বলেই মাথাটা দোলনার পাশে এলিয়ে দেয় শুভা। হতাশা যেন ঘিরে ধরেছে ওকে। এইদিকে রওশন হাতে কফি মগ নিয়ে ছাদে চলে আসে। মাঝে মধ্যে হুটহাট রাতে একা একা ছাদে এসে কফি খাওয়াটা অভ্যাস রওশনের। যখনই কোনো কারণে মন অশান্ত থাকে, কিছু সময় একা কাটাতে এখানে চলে আসে ও। আজও তার ব্যতিক্রম হয়নি। ছাদের দরজাটা চাপানো ছিল, রওশন দরজাটা খুলতেই শব্দ হয়। সাথে সাথে শুভা ফিরে তাকায়। রওশনকে এই সময়ে ছাদে দেখে কিছুটা অবাক হয় ও। কিন্তু রওশন যদিও এখনো জানে না যে শুভা ছাদেই আছে। দরজাটা আগের ন্যায় চাপিয়ে দিয়ে দোলনার দিকে এগিয়ে আসে রওশন। কিন্তু সামনে আসতেই শুভাকে বসে থাকতে দেখে থেমে যায় ও। শুভাকে এখানে এ সময় আশা করেনি ও। তুমি ছাদে কি করছো? বিস্ময় নিয়ে প্রশ্ন করল রওশন। রওশনের কথায় কপাল কুঁচকাল শুভা। এমনিতেই রওশনের উপর বিরক্ত ছিল ও, কিন্তু এখন ওর এই ধরনের প্রশ্ন যেন আরও বিরক্ত করে তুলছে শুভা। কেন ছাদে আসা কি নিষেধ আমার জন্য? নাকি ছাদে আসতে হলে আলাদা করে টিকিট কাটতে হবে? বিরক্তি নিয়ে কথাটা বলেই শুভা মাথা ঘুরিয়ে অন্য পাশে ফিরে যায়। এই মুহূর্তে আর রওশনের সাথে কথা বলার মুডে নেই ও। রওশন শুভার কথায় বুঝতে পারছে যে ও কোনো বিষয়ে বিরক্ত, কিন্তু বিষয়টা কি সেটা ও বুঝতে পারে না। হয়তো শুভা কিছুক্ষণ একা বসে থাকতে চেয়েছিল, কিন্তু রওশন চলে আসায় ও বিরক্ত হচ্ছে। রওশন চলে যাওয়ার জন্য ঘুরতে নিলেই হঠাৎ থেমে যায়। ওয়েট, আমি কেন চলে যাচ্ছি? এটা আমার বাড়ি, আমার ছাদ, আমার দোলনা, তাহলে আমি কেন যাব? আমি কোথাও যাব না। কথাগুলো মনে মনে ভেবেই আবারও শুভার দিকে ফিরে তাকালো রওশন। তারপর এগিয়ে এসে দোলনায় শুভার পাশে বসে পড়ল। রওশন পাশে বসছে বুঝতেই মাথা ঘুরিয়ে ওর দিকে তাকায় শুভা। সুন্দর কতটা ভাব নিয়ে পায়ের উপর পা তুলে বসে কফির মগে চুমুক দিচ্ছে। এমন ভাব নিচ্ছে যেন তার পাশে কেউ একজন বসে আছে বলে মনেই হচ্ছে না। দরজার সামনে পায়চারি করছে নীল, আর বারবার বাইরে উকি মারছে। অপেক্ষা করছে আভির বাসায় ফেরারও। প্রায় 1 ঘন্টা যাবত এই পায়চারি চলছে নীলের। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডগুলো আর চোখে শুধু দেখছে ওর উদ্বেগ। বাইকের শব্দ আসতেই নীলের উদ্বেগ যেন আরও বেড়ে যায়। আভির বাইক গেট দিয়ে প্রবেশ করেছে ভেতরে। সাথে সাথে নীল বুকে দুহাত ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে ভাব নিয়ে দাঁড়ায়। আঙুলে বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে আসছে আভি। দরজার সামনে এসে আচমকা নীলকে দাঁড়িয়ে থাকতে দেখে সচকিত হয়ে 2 কদম পিছিয়ে যায় ও। আভি যেন নীলকে নয়, কোনো ভূতকে দেখে এভাবে চমকে গেছে। বুকে হাত দিয়ে বিস্মিত চোখ জোড়া বড় বড় করে নীলের দিকে তাকিয়ে বলে উঠে আভি,
ইউ পুচকু, এভাবে ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন তুমি এখানে? একটুর জন্য আমার হার্টে অ্যাটাক আসেনি। আভির কথায় নীল কপাল কুঁচকাল। সোজা হয়ে দাঁড়িয়ে হাতজোড়া বুক থেকে নামিয়ে কোমরে রাখল। তারপর চোখ ছোট ছোট করে বলতে শুরু করল, তুমি ধরা পড়ে গিয়েছ। হিসুম্যান। নীলের কথায় আভি হোঁচকিয়ে যায়। এমনকি বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডগুলোও হিসুম্যান নামটা শুনে মুখ টিপে হাসছে। কিন্তু আভি কিছুই বুঝতে পারল না। বোকার মতো প্রশ্ন করল সে, এই পিচ্চি, কি সব হাবিজাবি বলছো তুমি? হ্যাঁ, আর ভাষার কি ছিরি এসব? হোয়াট ইজ দিস হিউম্যান হু? নীল কোমরে হাত রাখা অবস্থায় সামনে এগিয়ে এসে চেঁচিয়ে বলতে শুরু করল, যারা অন্যদের দেয়ালে হিসু করে তারপর পালিয়ে যায় তাদের হিসুম্যান বলবো না তো কি বলবো? হু? তুমিই ছিলে না সেদিন যে আমাদের দেয়ালে হিসু করে পালিয়েছিলে? নীলের কথায় আভি কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। ওর মনে পড়েছে সেদিন দেয়ালে কাজ সেরে পালানোর কথা। নিজের বাসার গার্ডদের থেকে দৌড়ানি খাওয়া, ওকে ধরিয়ে দেওয়া ওই পিচ্চির কণ্ঠ সব মনে পড়ে যায় আভি। সেদিন তাহলে ওভাবে নীল চিল্লাচিল্লি করে ওকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এতভাবে মুখ ঢাকার পরেও এই পিচ্চি কিভাবে চিনে গেল ওকে, সেটা বুঝতে পারছে না ও। আভি এপাশ ওপাশ তাকায়। গার্ডগুলোও মজা নিচ্ছে ওর। আর এই নীল তো পুরোই ইজ্জতের ফালুদা করে দিচ্ছে। এখানে আর বেশিক্ষণ থাকলে যতটুকু ইজ্জত বেঁচে আছে ততটুকুও নিলামে উঠে যাবে। তাই যত দ্রুত সম্ভব এখান থেকে কেটে পড়াই ভালো হবে ওর জন্য। অন্যদিকে আভির দিকে কড়া চোখে তাকিয়ে আছে নীল নিজের উত্তরের আশায়। আভি ভাবতে থাকে কিভাবে এই পরিস্থিতি থেকে এই মুহূর্তে পালানো যাবে। অবশেষে কিছু একটা ভেবে নীলকে বিভ্রান্ত করার চেষ্টা করে বলে উঠে আভি, আরে সুভা, তুমি কোথায় যাচ্ছ এত রাতে? আভির কথা শুনে নীল সাথে সাথে পেছনে ফিরে তাকায়। কিন্তু পেছনে তো সুভা নেই। এই সুযোগে আভি নীলের সাইড কাটিয়ে দৌড় দেয়। আভির এমন কাজে নীল পুরোই হতভম্ব। ওর ভাবতেই অবাক লাগছে আভি ওকে বোকা বানালো, তাও এত সহজে। রাগে মুখ পুরো লাল হয়ে যাচ্ছে নীলের, ঠিক যেন পাকা চেরি টমেটো। আভি উপরে যাচ্ছে। নীলও আর দাঁড়িয়ে থাকল না, পেছনে ছুটল আভিরও। এত সহজে পিছু ছাড়ার পাত্র নয় নীল। আভির পিছু দৌড়াতে দৌড়াতেই চেঁচিয়ে বলতে থাকে ও, চিটার, লায়ার, হিসুম্যান। এত বড় হয়ে মিথ্যা কথা বলে পচা কাজ করে। তোমাকে পুলিশ কেন বানিয়েছে? তুমি নিজেই তো ক্রিমিনাল। আমি কেস করব তোমার নামে, দেখো। পালিয়ে যাবে কোথায় তুমি? হুহ। আভি দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। বুক ধুকপুক করছে ওর। ওকে দেখে মনে হচ্ছে ওর পেছনে বাঘ পড়েছে, আর তার থেকে বাঁচার জন্যই এত চেষ্টা ওর। নীল দরজায় জোরে জোরে ধাক্কা মারতেই কেঁপে উঠল আভি। বিড়বিড়িয়ে বলে উঠল ও, সেটা নর্মাল কোনো বাচ্চা না, আস্ত একটা বাঘের বাচ্চা। দেখতে কিউট হলে কি হবে? কথাবার্তা, কাজকর্ম, ব্যবহার সব সাংঘাতিক লেভেলের। এখন এটার সামনে পড়লে নির্ঘাত প্রশ্ন করতে করতে আমার মগজ ভুনা করে খেয়ে ফেলবে। অনন্ত 2 দিন একে এভয়েড করে চলতে হবে তোর আভি। না হলে হিসুম্যান বলতে বলতে তোর রক্ত ঘামে আর্ন করা মান ইজ্জত মিনিটেই খেয়ে দিবে এই বিচ্ছু। কথাগুলো বলতে বলতে আভি বিছানায় উবু হয়েই শুয়ে পড়ে। এইদিকে নীল দরজার ওপাশে ধাক্কাধাক্কি, চেঁচামেচি করেই যাচ্ছে দরজা খোলার জন্য। আভির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া না আসায় থেমে যায় নীল। ধাক্কাধাক্কি,
চেঁচামেচি বন্ধ করে আভিকে হুমকি স্বরে বলতে শুরু করে, ও তুমি কি আর রুম থেকে বের হবে না কখনো? সারা জীবন এই রুমেই লকড থাকবে? আমিও দেখে নিব তুমি কতক্ষণ দরজা বন্ধ করে বসে থাকো। হিসুম্যান কোথাকার! রৌশন, আপনি কি আমাকে ইগনোর করছেন? রৌশনের দিকে ফিরে প্রশ্ন করল শুভা। রৌশন শুভার এমন প্রশ্নে কিছুটা বিস্মিত হয়ে বলে উঠে, ইগনোর? না তো। আমি কেন তোমাকে ইগনোর করব? উল্টো আমার মনে হচ্ছে আমি এখানে আসায় তুমি ইরিটেট ফিল করছো। মনে হওয়ার কি আছে? আমি সত্যিই ইরিটেট হচ্ছি আপনাকে দেখে, সাথে সাথে বলল শুভা। রৌশন শুভার কথা যেন কানে নিয়েও নিল না। উল্টো শান্ত স্বরে বলল, দ্যাটস নট মাই প্রবলেম। এটা আমার বাড়ি, তাই আমার যখন ইচ্ছে তখন বাড়ির যে কোনো জায়গায় গিয়ে বসতে পারি, দাঁড়াতে পারি। আমার অধিকার আছে। রৌশনের কথায় শুভা অবিশ্বাস্য ভঙ্গিতে বলে উঠে, সিরিয়াসলি? আপনি এখন বাড়ির বড়াই করছেন আমার সামনে? মনে করিয়ে দিচ্ছেন এটা আমার না আপনার বাড়ি? বাহ 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 মিস্টার রায়জাদা, ভেরি গুড। শুভার কথায় রৌশন হোঁচকিয়ে যায়। ও সেভাবে বলেনি যেভাবে শুভা ভাবছে। রৌশন নিজের কথা কারেক্ট করার জন্য বলতে শুরু করে, আমি এটা বলতে চাইনি শুভা, তুমি অযথাই একটু বেশি ভেবে নিচ্ছ। রৌশনের কথা শুনে শুভা যেন আরও ক্ষেপে যায়। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করে ও, হ্যাঁ, আমি তো সবসময়ই বেশি ভাবি, বেশি বুঝি। সেন্সিবল লোক তো একমাত্র আপনি এই পুরো পৃথিবীতে। এবার রৌশনও উঠে দাঁড়ায়। শুভার মুখোমুখি দাঁড়িয়ে বলে উঠে ও, আমি বুঝতে পারছি না তোমার হয়েছেটা কি? তুমি আমার সাথে কিভাবে কথা বলছো, কোনো আইডিয়া আছে তোমার শুভা? রৌশনের কথায় কিছুক্ষণের জন্য শুভা চুপ করে যায়। রৌশনের রাগ উঠবে এমন অবস্থা। ওকে যে রৌশন হুঁশিয়ারি সংকেত দিচ্ছে সেটা বুঝতে বেশিক্ষণ লাগল না শুভার। কিন্তু তবুও আজ হার মানবে না শুভা। এখন আর সে রৌশনের অফিসে তার আন্ডারে কাজ করে না। তাই ভয় পাওয়ার মতো তেমন কোনো কারণ নেই ওর কাছে। বরং এটাই সময় নিজের সাহসিকতা দেখানোর। শুভা দুহাত বুকে ভাঁজ করে মাথা উঁচিয়ে রৌশনের দিকে তাকাল। তারপর এক কদম এগিয়ে এসে ওর আরও কাছে এসে দাঁড়িয়ে বলল, অবভিয়াসলি আমি বদলে গেছি মিস্টার রায়জাদা। এতদিন আমি একটা ডেভিলের আন্ডারে কাজ করতাম, তাই ভয় কথা বলতে পারতাম না। বাট নাও আই এম ফ্রি। এখন আর ভয় নেই আমার, কারণ আমি সেই কাজ ছেড়ে দিয়েছি। এখন আর কোনো কিছুতেই ভয় পেয়ে চুপ করে থাকি না আমি। নাও আই এম আ ব্রেভ গার্ল। রৌশন অবাক দৃষ্টিতে দেখছে শুভাকে। ওর মুখের উপর ওকেই ডেভিল বলা হচ্ছে, ভাবতেই অবাক লাগছে রৌশনের। ব্রেভ গার্ল? ব্রেভ গার্ল হওয়ার আগে আমার বলা সেদিনের কথাটা আবারও মনে করে নাও। আমি এখনো তোমার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করিনি মিস শুভা। দাঁতে দাঁত চেপে বলল রৌশন। শুভা রৌশনের কথা শুনে মুখ চেপে হাসল, তারপর আচমকা রৌশনের বুকে আঙুল রেখে ধাক্কা দিয়ে ওকে দোলনায় ফেলে দিল। আচমকা ধাক্কা রৌশন সামলে উঠতে পারল না, ফলস্বরূপ ধপ করে দোলনায় বসে পড়ল ও। বসে থাকা অবস্থাতেই বড় বড় চোখ করে তাকায় ও শুভার দিকে। শুভা দোলনার পাশে রাখা টেবিলটা টেনে রৌশনের মুখোমুখি বসল। তারপর আবারও সেই আঙুলটা রৌশনের বুকে ঠেকিয়ে বলতে শুরু করল, আই ডোন্ট কেয়ার, আপনি আমার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করুন বা না করুন। আমি আর কখনো আপনার অফিসে ফিরব না। আর এটাই আমার ফাইনাল ডিসিশন। আরেকটা কথা কি জানেন? আপনি আস্ত একটা ডেভিল। আপনার অফিসে একটা স্টাফও 2 মাসের বেশি টিকে না একমাত্র আপনার জন্য।
আপনি কি জানেন প্রত্যেক মাসে নতুন নতুন লোকদের ইন্টারভিউ নেওয়া কতটা প্যারাদায়ক? জানবেন কিভাবে? আপনার তো এই প্যারা পোহাতেই হয় না। শুধুমাত্র একটা অর্ডার দেন, নতুন স্টাফ নিয়োগ করো। কিন্তু সব কাজ তো করতে হতো আমাকেই। আপনি আমার লাইফটা পুরো ভাজাপুরি বানিয়ে ফেলেছেন এই কয়েক বছরে। মাঝে মধ্যে তো আমি নিজেই কনফিউজড হয়ে যেতাম আমার পজিশন নিয়ে। আসলেই আমি কোনো পজিশনে জব করি, পিএ, ডিজাইনার, নাকি আপনার কফি বানানোর মেশিন? আপনি একটা জবের স্যালারি দিয়ে আমাকে দিয়ে 10টা জব করাতেন, সেই ধারণা আছে আপনার? কথাগুলো এক নিঃশ্বাসে বলে শেষ করে হাঁপাতে শুরু করল শুভা। চোখ জোড়া দিয়ে যেন লাভা বের হচ্ছে ওর। অন্যদিকে রৌশন পুরো হতভম্ব, স্তব্ধ শুভার এমন ব্যবহারে। বাকরুদ্ধ হয়ে পড়েছে ও। বলার মতো কোনো বাক্যই যেন খুঁজে পাচ্ছে না। শুভা কিছুক্ষণ নিজের গলাকে বিশ্রাম দিল। চুপ থেকে ছোট ছোট শ্বাস ফেলল। কিন্তু হঠাৎই রাগ মুছে চেহারায় হতাশার ছাপ পড়ে যায় ওর। কণ্ঠস্বরে কোমলতা এনে আবেগী গলায় আবারও বলতে শুরু করে শুভা, আমি এত কিছুর পরেও কখনো কোনো জিনিস নিয়ে আপনাকে কমপ্লেইন করিনি। কখনো বলিনি, রৌশন এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি পারব না। সব সময় সব পরিস্থিতিতে আপনার পাশে থাকার চেষ্টা করেছি। কারণ কি জানেন? আমার মনে হতো একদিন না একদিন আপনার মধ্যেও সেই ফিলিংস তৈরি হবে যে ফিলিংস আমার মধ্যে কাজ করে আপনার জন্য। কিন্তু আমি ভাবিনি যে আপনার হৃদয় একটা পাথর, আর পাথরে কখনো অনুভূতি তৈরি করা সম্ভব নয়। রৌশন, আপনি সবসময় আমাকে হার্ট করেছেন, সবসময় আমাকে কষ্ট দিয়েছেন। আপনি কখনো চেষ্টাই করেননি নিজের আশেপাশের মানুষদের বোঝার। আপনি একবার না, বারবার হার্ট করেছেন আমায়। আপনার ওই ডায়েরিটা, ওটার প্রতিটা পাতা জুড়ে অন্য কাউকে নিয়ে লেখা। সেই ডায়েরিটা পড়ে আমি হার্ট হয়েছি। আমি সেদিন চলে যাচ্ছিলাম, কিন্তু আপনি আমাকে আটকাননি। আপনি সেদিন যেতে দিয়েছেন আমাকে। সেদিনও আমি হার্ট হয়েছি। আমি চলে যাওয়ার পর আপনি আমাকে এক পলক দেখা তো দূরের কথা একটা কল করে জিজ্ঞেসও করেননি যে আমি কেমন আছি। সেদিনও আমি হার্ট হয়েছি। কালকে রাতে মাতাল অবস্থায় যখন আপনি আমার বাসায় এসেছিলেন, আপনার কথাগুলো একদমই অন্যরকম ছিল। আমার মনে হচ্ছিল যেন এক নতুন রৌশন দাঁড়িয়ে আমার সামনে। কিন্তু রাত পোহাতেই যখন সকাল হল, আপনি নিজের হুঁশে ফিরলেন, আবারও আগের মতো হয়ে গেলেন। সব ভুলে গেলেন। যেখানে আমি কিছু ভুলতে পারছি না সেখানে আপনার কিছুই মনে নেই। এবার আমি সবচেয়ে বেশি হার্ট হয়েছি। আপনি জানেন রৌশন, আপনি গিরগিটির থেকেও দ্রুত রং বদলাতে জানেন। আপনার এই বিহেভিয়ারের জন্যই আমি সবসময় দোটানায় ভুগি। আপনি সবসময় আমাকে কনফিউশনে ফেলে দেন। এই ভালো তো এই খারাপ। কখনো বুঝে উঠতে পারি না আমি আপনাকে। মাঝে মধ্যে মনে হয় আপনার মনেও হয়তো কোনো এক কোণে আমার জন্য কিছু একটা আছে, কিন্তু পরক্ষণেই নিজের রং বদলে ফেলেন আপনি। তখন মনে হয় যে আমি একটু বেশিই ভেবে ফেলছি। আপনার মনে আমার জন্য তেমন কিছুই নেই। রৌশন চুপ করে শুনছে শুধু শুভার কথাগুলো। ওর প্রতিটা শব্দে অভিমান, প্রতিটা বাক্যে রৌশনের প্রতি অভিযোগ ছলছল করছে। শুভার এই অভিযোগ রৌশনের বুকে বিঁধছে অবশ্য। কারণ ও নিজেও শুভাকে কষ্ট দিয়ে সুখে নেই। শুভা তবুও তো নিজের অনুভূতি, অভিযোগ, অভিমান সব প্রকাশ করতে পারে। কিন্তু রৌশন তো চেষ্টা করেও বিফল হয়। আর অপ্রকাশিত কথাগুলো সবচেয়ে বেশি পীড়াদায়ক হয়ে থাকে। শুভা একটা দীর্ঘশ্বাস ফেলল, ঠোঁটে স্মিত হাসি টেনে রৌশনের দিকে তাকিয়ে বলল,
বাদ দিন। যেগুলো ভুলে গেছেন সেগুলো আর মনে করার চেষ্টা করে কি লাভ? এখন থেকে আমিও চেষ্টা করব সব ভুলে যাওয়ার। আর নীল সুস্থ হলেই চলে যাব নিজ ঠিকানায়। আপনার একটা কথা আমার এখনো মনে আছে রৌশন। আপনি বলেছিলেন লাইফে সবকিছু মনে রাখতে হয় না, কিছু কিছু জিনিস ভুলে যেতেও হয়। ভুলে গেলে অভিযোগ আর অভিমান দুটোই কমে আসে। আমিও ভেবে নিয়েছি আপনার এই কথাটা মেনে চলব এখন থেকে। শুভা কথাগুলো বলে উঠতে নিলেই রৌশন ওর হাত ধরে ফেলে। শুভা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় রৌশনের দিকে। রৌশন শুভার হাত টেনে বসিয়ে ওর চোখে চোখ রেখে বলতে শুরু করে, আমি আরেকটা কথাও বলেছিলাম শুভা। লাইফে কিছু কিছু জিনিস মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখতে হয়। যদি ভুলেও সে জিনিসটা ভুলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে এমন কিছু করতে হবে যেন কখনো সে জিনিসটা ভুলার সম্ভাবনাই তৈরি না হয়। শুভা বুঝতে পারে না রৌশনের কথার অর্থ। কথাগুলো কেমন যেন অগোছালো, যেগুলো বোঝার উপায় নেই ওর কাছে। আমি কিছু বুঝতে পারলাম না রৌশন, কনফিউজড হয়ে বলল শুভা। রৌশন ইতস্তত বোধ করছে, হাতজোড়া মুহূর্তেই গরম হয়ে গেছে ওর। শুভা রৌশনের হাতের উষ্ণতা অনুভব করতে পারছে এখন। রৌশন ওর হাত দুটো আরো শক্ত করে ধরে, তারপর একটা গভীর নিঃশ্বাস ফেলে। শুভা কিছু বলবে বা বুঝে উঠবে তার আগেই রৌশন শুভার হাতজোড়া টেনে শুভাকে নিজের সামনে নিয়ে আসে। শুভার চোখ দুটো নিমিষেই বড় বড় হয়ে গেছে। রৌশন শুভার দিকে তাকিয়ে লো ভয়ে যে বলল, আমি চাই না তুমি আমাকে ভুলে যাও শুভা। বরং আমি তোমার স্মৃতির প্রতিটা পাতায় বেঁচে থাকতে চাই, আজীবন। কথাগুলো বলেই শুভার ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়াল রৌশন। শুভার যেন হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। ঢোক গিলে চোখজোড়া বিস্তৃত করে তাকায় ও রৌশনের দিকে। তারপর ডান হাত উঁচিয়ে ঠোঁটে আঙুল ছুঁয়ে বিস্মিত স্বরে বলে উঠে, ও আপনার সব মনে ছিল? রৌশন মুচকি হাসল শুধু, যার অর্থ অবশ্যই হ্যাঁ। শুভার এবার সত্যিই হার্ট অ্যাটাক হবে এমন অবস্থা। এক ঝটকায় বসা থেকে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে উঠে, ও তার মানে আপনি মিথ্যা বলেছিলেন যে আপনার কিছু মনে নেই? আপনি কত বড় মিথ্যুক রৌশন! কেন মিথ্যা বলেছিলেন আমায়? রেগে জিজ্ঞেস করল শুভা। রৌশন হাতজোড়া প্যান্টের পকেটে ভরে বলে উঠল, আমার ইচ্ছে করেছে তাই। আপনার মিথ্যা বলতে ইচ্ছে করেছে? কোমরে দু হাত রেখে চেঁচিয়ে বলল শুভা। না, আমার সত্য না বলতে ইচ্ছে করেছে, বলল রৌশন। রৌশনের কথায় কিছুক্ষণের জন্য কনফিউশনে পড়ে যায় শুভা। রৌশনের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে ও। শুভা রৌশনকে কিছু বলবে তখনই শোরগোলের শব্দ শুনতে পায় ওরা। রৌশন শুভা দুজনেই আচমকা এমন চেঁচামেচির আওয়াজে হোঁচকিয়ে যায়। কিসের শব্দ আসছে নিচে থেকে? বলল রৌশন। আজব, আমি কিভাবে বলবো? আমিও তো আপনার সামনেই দাঁড়িয়ে। বিরক্ত হয়ে বলল শুভা। এর মধ্যেই কিছু একটা ভাঙার শব্দও হল, যেন কাঁচ ভেঙেছে। রৌশন আর দাঁড়িয়ে থাকতে পারল না। দৌড়ে নিচে চলে গেল ও, আর ওর পিছু শুভা। রৌশন আর শুভা দৌড়ে নিচে নামল। চেঁচামেচির শব্দ আসছে আভির কামরা থেকে। রৌশন শুভা কামরার সামনে আসতেই দেখে বাড়ির কাজে লোকেরা রুমের বাইরে ভিড় করে আছে। উকিঝুঁকি করছে রুমের ভেতরে তারা। রৌশন এসেই সবার উদ্দেশ্যে ধমক দিয়ে বলে উঠে, কি চলছে এখানে? সাথে সাথে ঘাবড়ে সবাই পেছনে ঘুরে যায়।
রৌশনকে দেখে ভয় পেয়ে গেছে তারা। এর মধ্যেই ভেতর থেকে আবারও চেঁচামেচির শব্দ আসতে শুরু করে। রৌশন সবার সাইড কেটে দ্রুত রুমের প্রবেশ করে, কিন্তু ভেতরে ঢুকেই চোখজোড়া কপালে উঠে গেল ওর। পুরো রুম তছনছ হয়ে আছে, আর সারা রুম জুড়ে দৌড়াদৌড়ি করছে আভি আর নীল। বলতে গেলে নীল আভির পিছু পড়েছে, আর আভি নিজের জান বাঁচিয়ে ওর কাছ থেকে পালানোর চেষ্টা করছে। রৌশনের উপস্থিতি এখনও টের পায়নি ওরা। এইদিকে শুভাও সবাইকে ঠেলে ভেতরে ঢুকে, কিন্তু সাথে সাথেই ভুলবশত ধাক্কা মেরে বসে ও রৌশনকে। রৌশন রেগে শুভার দিকে তাকাতেই কান ধরে নিচু স্বরে সরি বলে ফেলল শুভা। রৌশন বলতে গিয়েও কিছু বলল না, কিন্তু পরক্ষণেই ঘটল আরেকটা দুর্ঘটনা। কোথা থেকে একটা বালিশ উড়ে এসে রৌশনের মাথায় লাগল। বালিশটার আচমকা আক্রমণে টাল সামলাতে পারল না রৌশন, ফলস্বরূপ 2-3 কদম পিছিয়ে গেল ও। কিন্তু পড়ে যাওয়া থেকে বেঁচে গেল ও, কারণ সময় মতো নিজেকে ব্যালেন্স করে নিতে পেরেছে। পুরো ঘটনাচক্রে শুভা, আভি আর নীল সহ কামরার বাইরে দাঁড়িয়ে থাকা লোকজনও মুখে হাত দিয়ে বসে। সবার চেহারায় ভয়ের ছাপ পড়ে গেছে, ঘাবড়ে গেছে সবাই। এইখানে নীল আর আভি একে অপরের দিকে দৃষ্টিপন করল। দুজনেই ঢোক গিলছে। রৌশন এবার নিশ্চয়ই ওদের আস্ত গিলে খাবে, নয়তো গরম তেলে ফ্রাই করে টইসেলকে খাওয়াবে। রৌশন তার গরম দৃষ্টি উঠিয়ে তাকালো নীল আর আভির দিকে। তারপর গম্ভীর স্বরে দাঁতে দাঁত চেপে বলল, বোথ অফ ইউ ফলো মি। কথাটা বলেই রুমের বাইরে পা বাড়ায় রৌশন। নীল আর আভি অসহায় দৃষ্টি নিক্ষেপ করে একে অপরের দিকে। অন্যদিকে শুভার মায়া লাগছে দুজনের প্রতি। আল্লাহ জানে এখন রৌশন ওদের দুজনের কি অবস্থা করবে। কিছুক্ষণ পর রৌশনের স্টাডি রুমে অপরাধীর মতো মাথা নত করে দাঁড়িয়ে আছে আভি আর নীল। আর রৌশন তার কেদারায় পায়ের উপর পা তুলে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ওদের দিকে। শুভাও বাদ যায়নি। স্টাডি রুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকা সত্ত্বেও দরজায় কান পেতে ভেতরে কি চলছে শোনার চেষ্টা করছে। আভি আর নীল যদিও অপরাধীর ন্যায় দাঁড়িয়ে, কিন্তু দুজন মোটেও চুপচাপ রয়নি। এমন পরিস্থিতিতেও একে অপরকে খোঁচাচ্ছে তারা। নীল আভিকে খুঁচিয়ে খুঁচিয়ে ইশারা করছে যে এটা তার দোষ, আর আভি নীলকে খুঁচিয়ে ইশারা করে বলছে এটা ওর না, নীলের দোষ। কেউই কারো থেকে কম যাচ্ছে না। ওদের এমন কাজে রৌশন আরও বিরক্ত হয়, সজোরে একটা ধমক দিয়ে বলে উঠে, ও স্টপ বোথ অফ ইউ। সাথে সাথে দুজনে একদম স্টিল হয়ে দাঁড়ায়। রৌশন দুজনের দিকে তাকিয়ে কপাল কুঁচকে জিজ্ঞেস করে, কি হয়েছিল? সাথে সাথে আভি বলতে শুরু করে, ব্রো, এখানে আমার কোনো দোষ নেই। এই নীলু পিলু বেড থেকে বালিশ তুলে তোর মাথায় মেরেছে। আভির কথায় নীলের চোখ যেন কপালে উঠে যায়, চেঁচিয়ে বলে উঠে, ও মিথ্যা কথা। ভাইয়া, এই হিসুম্যান মিথ্যা বলছে। কুশন আমি নাও মেরেছে তোমার মাথায়। নীলের কথার প্রেক্ষিতে আভি আবারও বলে উঠে, এই পিচ্চি, মিথ্যা বলা মহাপাপ। স্কুলে শেখায়নি তোমাকে? আমাকে তো শিখিয়েছে, কিন্তু হয়তো তোমাকে শেখাতে ভুলে গেছে। ওহ, হয়তো টিচাররা যখন শেখাচ্ছিল তুমি তখন অন্যের দেয়ালে হিসু করতে ব্যস্ত ছিলে, এজন্যই শিখতে পারোনি। কথাগুলো বলেই জিভ বের করে আভিকে ভেঙচি কাটল নীল। তাই নাকি? তা তুমি জানলে কিভাবে আমি হিসু করতে ব্যস্ত ছিলাম? তার মানে নিশ্চয়ই তুমিও আমার সাথেই ছিলে। আভিও নীলকে জিভ বের করে ভেঙচি কাটল। আভি আর নীলের ঝগড়া চলতেই থাকে। আর এইদিকে ওদের কথা শুনতে শুনতে রৌশনের মাথা ধরে গেছে। তাই আর সহ্য করতে না পেরে আরেক দফা ধমক না দিয়ে পারল না রৌশন।
দুজনকে উদ্দেশ্য করেই ধমকে বলল ও, চুপ, একদম চুপ। একটা কথাও বলবে না তোমরা, শুধু শুনবে আমি কি বলি, আন্ডারস্টুড? সাথে সাথে মাথা নাড়ল দুজনেই। রৌশন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আবার, আমি জিজ্ঞেস এটা জানতে চাইনি যে কে আমাকে বালিশ মেরেছে। আমি এটা জানতে চাই তোমরা দুজন কি নিয়ে এভাবে ঝগড়া করছিলে। সমস্যাটা কোথায়? রৌশনের কথাটা শেষ হতেই নীল ঠোঁট ফুলিয়ে কাদো কাদো মুখ করে আভির দিকে আঙুল তাক করে বলতে শুরু করে, ভাইয়া, আমি যেই হিসুম্যানের কথা বলেছিলাম সেটা ও সেদিন ওই আমাদের দেয়ালে চোরের মতো লুকিয়ে হিসু করেছিল। আর আজকে যখন আমি সব জেনে ফেলি, ও আমাকে চুপ করানোর জন্য বেডশিটে পেঁচিয়ে কাবার্ডে আটকানোর চেষ্টা করে। শুধু তাই নয়, ও বলেছে আমি যদি কাউকে বলে দেই আমাকে নাকি টাইসেলের ডগ ফুড খাইয়ে দিবে। রৌশন নীলের কথা শুনে বিস্মিত দৃষ্টিতে তাকায়। ও হাসবে নাকি কাঁদবে কনফিউজড হয়ে গেছে। এই দিকে আভিও হাত নাড়িয়ে ইশারা করে বোঝাচ্ছে যে ও এমন কিছুই করেনি। নীল কিছুক্ষণ চুপ থেকে আবারও বলতে শুরু করে দেয়, কিন্তু ভাইয়া আমিও তো ব্রেভ বয়, তাই না? এজন্য আমি একটুও ভয় পাইনি, উল্টো এই পচা হিসুম্যানের সাথে যুদ্ধ করে নিজেকে বাঁচিয়েছি। রৌশন এবার আভির দিকে তাকায়, তারপর ভ্রু উঁচু করে বলে, নীল কি বলছে এসব আভি? ইজ ইট ট্রু? একদম না ভাই, বিশ্বাস কর, ঘাবড়ে বলল আভি। নীল কপাল কুঁচকালো আভির দিকে তাকিয়ে, কিন্তু আভি সেদিকে ভ্রুক্ষেপ না করে নীলের মতোই ঠোঁট উল্টে কাদো কাদো মুখ করে বলতে শুরু করে। রৌশন এবার আভির দিকে তাকায়, তারপর ভ্রু উঁচু করে বলে, নীল কি বলছে এসব আভি? ইজ ইট ট্রু? একদম না ভাই, বিশ্বাস কর, ঘাবড়ে বলল আভি। নীল কপাল কুঁচকালো আভির দিকে তাকিয়ে, কিন্তু আভি সেদিকে ভ্রুক্ষেপ না করে নীলের মতোই ঠোঁট উল্টে কাদো কাদো মুখ করে বলতে শুরু করে। ভাই আমি তো ফুরফুরে মেজাজে গুনগুন করে গান গাইতে গাইতে বাসায় এসেছিলাম, কিন্তু দরজার সামনে আসতে না আসতেই এই নীলু পিলু আমার পথ আটকে ধরে, তারপর আমাকে জেরা করে দোষারোপ করতে শুরু করে যে আমি নাকি আমার নিজের বাসার দেয়ালে খারাপ কাজ করেছি। শুধু এটাই না, এতগুলো গার্ডের সামনেই আমাকে উদ্ভট লজ্জাজনক নামে ডাকতে শুরু করে। আমি সবার সামনে অনেক ইনসাল্ট ফিল করেছি ব্রো। কাদো কাদো মুখ করে কথাগুলো বলল আভি। তারপর নীলের দিকে আর চোখে তাকিয়ে আবারও বলতে শুরু করল, ও এত কিছুর পরও আমি ওকে কিচ্ছু বলিনি, উল্টো নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসেছিলাম। কিন্তু সেটাও বেশিক্ষণ লাস্টিং করল না। এই বিচ্ছু বাইরে দাঁড়িয়ে চেঁচিয়ে বাড়ির স্টাফদের এসব কিছু বলতে শুরু করছিল, শুধু এটাই না, বারবার হিসুম্যান হিসুম্যান বলে ডাকাডাকি করছিল। তাই না পারতে আমি দরজা খুলে বের হই আর ওকে কোলে তুলে রুমে ঢুকে পড়ি। কিন্তু তবুও এই বিচ্ছু শান্ত হচ্ছিল না, এজন্যই ওকে বেডশিটে পেঁচিয়ে কাবার্ডে আটকানোর চেষ্টা করেছিলাম। এতটুকুই, বাকি আমার আর কোনো দোষ ভুল ত্রুটি মিস্টেক নেই এখানে। আমি তো তোর মাথায় বালিশও মারিনি, এটাও ওর কাজ, ট্রাস্ট মি। নীলের দিকে আঙুল তাক করে বলল আভি। এই দিকে আভির কথাগুলো শুনে নীল শুধু ফুঁসছে, গাল দুটো একদম আপেলের মতো ফুলে লাল হয়ে গেছে। চোখ জোড়া এমনিতেই বড় বড়, তার উপর আরো বড় করে আভির দিকে তাকিয়ে। আভি নীলের দিকে আঙুল তুলতেই যেন নিজের রাগ প্রকাশ করার মাধ্যম পেয়ে যায় নীল। সাথে সাথে আভির আঙুলে সজোরে একটা কামড় বসিয়ে দেয় ও। সাথে সাথে চিৎকার করে উঠে আভি। হাত টেনে ছাড়ানোর চেষ্টা করল ও, কিন্তু লাভ হচ্ছে না। নীল একদম শক্ত করে কামড়ে ধরে আছে ওর আঙুল, ছাড়ার যেন নামগন্ধও নেই। আমি বলেছিলাম টাইসেলের ডগ ফুড খাইয়ে দিব,
তাই বলে কি সত্যি ডগির মতো আচরণ শুরু করবে নাকি? ব্রো হেল্প! এই বিচ্ছুর ভেতরে টাইসেলের আত্মা ঢুকে পড়েছে। আহ, আমার আঙুল খেয়ে ফেলল রে। রৌশন সাথে সাথে উঠে নীলকে সরিয়ে নেয়। নীলও আভির আঙুল ছেড়ে দিয়ে সরে আসলো রৌশনের সাথে। অন্যদিকে আভি আঙুল ধরে লাফালাফি শুরু করেছে। 4 দাঁতের চিহ্ন বসে গেছে একদম আঙুলে। নীল আভির লাফালাফি দেখে বিরক্ত হয়ে বলে উঠে, এত ড্রামা করার কি আছে? এত জোরেও আমি কামড়াইনি। ওভার অ্যাক্টার। নীলের কথায় আভি তার লাফালাফি বন্ধ করে শান্ত হয়ে দাঁড়ায়। সত্যিই নীল এত জোরে কামড় বসায়নি, শুধু নিজের রাগটা দেখানোর চেষ্টা করেছে আভিকে ভয় দেখিয়ে। তোমাকে আজকে থেকে মানুষের খাবার না ডগ ফুড খেতে দিব আমি, ডগ ফুড হুমকি স্বরে বলল আভি নীলকে। কিন্তু নীল আভির কথায় গ্রাহ্য না করে রওশনের দিকে ফিরে তাকিয়ে বলতে শুরু করে, ভাইয়া আমি তোমার সামনে হিসুম্যানকে এক্সপোজ করে দিয়েছি। বাকিটা তুমি সামলে নাও, আমার ঘুম পাচ্ছে এখন। গুড নাইট। কথাটা বলেই নীল আর চোখে আভির দিকে তাকিয়ে বিড়বিড় করে হিসুম্যান বলে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু দরজা খুলতেই সুভা ধপাস করে পড়ে যায় ভেতরে। রৌশন, আভি আর নীল তিনজনই বিস্মিত দৃষ্টি নিয়ে তাকায় সুভার দিকে। এতক্ষণ দরজায় কান পেতে কথা শোনার চেষ্টা করছিল সুভা। কিন্তু আচমকা নীল দরজা খুলে ফেলায়, টাল সামলাতে না পেরে পড়ে যায় ও। পড়ে গিয়ে নিজেও হতভম্ব হয়ে গেছে সুভা। সবার দৃষ্টি যে ওর উপরই। সুভা বোকা হেসে উঠে দাঁড়ায়। নীল সুভার দিকে তাকিয়ে বলে উঠে, ব্যাড ম্যানার্ড সুভা। এভাবে লুকিয়ে অন্যের কথা শুনতে নেই। সুভা কি বলবে ভেবে পায় না। এতটুকু বাচ্চা ওকে আজ ম্যানার্ড শেখাচ্ছে। সমস্যা নেই, মাঝে মধ্যে বাচ্চাদের থেকেও একটু আধটু জ্ঞান নেওয়া ভালো। নীল আর কিছু না বলে চলে যায়। রৌশন এবার বুকে দুহাত ভাঁজ করে সুভার দিকে তাকিয়ে বলে উঠে, তোমারও কিছু বলার আছে? সুভা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হুম। শুনি তাহলে কি বলবে তুমি? বলল রৌশন। সুভা মিনমিনিয়ে বলে উঠে, আমাদের কথাটা তখন ইনকমপ্লিট রয়ে গিয়েছিল। উইয়ে ছাদে। সুভার কথায় রৌশন হোঁচকিয়ে যায়। এইদিকে আভিও যে কান খাড়া করে ওদের কথা শোনার চেষ্টায় আছে। আজকে আর কোনো কথা হবে না। রাত হয়েছে, নিজের রুমে যাও। গো। হালকা ধমকের স্বরে বলল রৌশন। রৌশনের ধমক শুনে আর সুভাকে পায়কে মাথা নাড়িয়ে ওকে বলে এক দৌড়ে বাইরে চলে গেছে ও। এবার রইল আভি। রৌশন আভিদিকে ফিরে বলে উঠে, অ্যান্ড ইউ হিসুম্যান। সাথে সাথে চেঁচিয়ে উঠে আভি, ভাই তুইও। মুখ ফসকে কথাটা বলে ফেলেছিল রৌশন। আভির চিৎকারে খেয়াল হয় ও কি বলেছে, সাথে সাথে কথাটা ঠিক করে বলতে শুরু করে রৌশন, মাই মিস্টেক। অ্যান্ড ইউ আভি। হ্যাঁ আভি তো। তুই সকালে উঠেই নীলের সাথে বসে সব মিটমাট করে ফেলবি। আমি কোনো ঝগড়াঝাটি চাই না। মনে থাকবে? তোমার কি আমার নাম মনে থাকবে? জিজ্ঞেস করল আভি। অবভিয়াসলি মনে থাকবে, বলল রৌশন। তাহলে আমারও মনে থাকবে। গুড নাইট। কথাটা বলেই আভি চলে গেল। রুমে এখন রৌশন সম্পূর্ণ একা। গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় ধপ করে বসে পড়ল রৌশন। মনে হচ্ছে সারা রাজ্যের ক্লান্তি ঘিরে ধরেছে ওকে। মাথাটা টিপ টিপ করছে, 2 আঙুল দিয়ে কপাল ঘষে ক্লান্ত স্বরে বলতে শুরু করে ও, আল্লাহ।
আমার বাড়ি বাড়ি না, এটা আস্ত একটা পাগলখানা। প্রত্যেকজন এক একটা নমুনা। এদের সাথে সারাটা জীবন কাটাতে হবে আমাকে। নোহ, ভাবতেই গা শিউরে উঠছে, ভবিষ্যতে কি হবে আমার। রৌশন কথাগুলো বিড়বিড় করে মাথায় হাত রাখতেই ওর খেয়াল হয় তখনকার বালিশের বাড়ির কথাটা। এটা ভেবে আরেকটা দীর্ঘশ্বাস ছাড়ে ও। রৌশনের শার্টটা টেনে উঁচিয়ে তুলল সুভাষ। যেটা ভেবেছিল সেটাই। পেটের একপাশে সাদা ব্যান্ডেজ। চোখ জোড়া বিস্ময় বড় বড় করে তাকায় ও রৌশনের দিকে। হতভম্ব স্বরে বলে উঠে, এটা কি রৌশন? কিভাবে হলো, কখন হলো? রৌশন চুপ করে আছে। সুভা রৌশনের থেকে চোখ নামিয়ে আবারও ব্যান্ডেজের জায়গাটায় তাকাল। রৌশনের চুপ থাকাটা রাগিয়ে তুলছে ওকে। নিজের রাগ কমানোর জন্য কিছু একটা এখনই করা আবশ্যক, কারণ পরে রৌশন হুঁশে আসলে রাগ দেখানো তো দূরের কথা, কিছু বলতেও পারবে না ও। বেশ কয়েক সেকেন্ড একদৃষ্টিতে তাকিয়ে থাকল সুভা ব্যান্ডেজটার দিকে, তারপর আচমকা আঙুল উঠিয়ে ব্যান্ডেজের জায়গাটায় হালকা চেপে ধরল ও। সাথে সাথে ব্যথায় কুকিয়ে উঠল রৌশন। চোখ দুটো বড় বড় করে সুভার দিকে তাকিয়ে বলে উঠল ও, আর ইউ সিক সুভা? সুভা সোজা হয়ে দাঁড়ায়, তারপর দুহাত বুকে ভাঁজ করে বলে ওঠে, নো, ইউ আর সিক মিস্টার রায়জাদা। রৌশন অসহায় ভঙ্গিতে ব্যান্ডেজের হাত রাখল, তারপর বলল, ও হ্যাঁ, আই অ্যাম সিক। সুভা একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর দরজা খুলে রৌশনের হাত ধরে বলল, চলুন। রৌশনের ঠোঁটে ইতমধ্যে সরু হাসির রেখা ফুটে ওঠে। চোখ জোড়া কিছুটা প্রশস্ত হয়। হাসিটা যেন চেহারায় একদম ফুটে উঠেছে। রৌশন সেসব মানুষদের তালিকায় পড়ে যারা যদিও খুব কম হাসে, কিন্তু যখন হাসে অদ্ভুত মোহনী ফুটে উঠে চেহারায়। এই মোহনীতে যেন যে কেউই প্রেমে পড়তে বাধ্য। কিন্তু আফসোস, রৌশনের হাসিটা মিস করে গেল সুভা। রৌশন চুপচাপ সুভাকে অনুসরণ করে বাসায় ঢুকল। আজ প্রথমবারের মতো সুভার বাসার ভিতরে প্রবেশ করেছে রৌশন। চারপাশটা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে ব্যস্ত হয়ে পড়ে রৌশন। বাসাটা রৌশনের কাছে খুবই পরিচিত। এতটাই যে চোখ বন্ধ করেও এই ঘরের প্রতিটা কোণে বিনা দ্বিধায় হাঁটাচলা করতে পারবে ও। যখন আদনানের সাথে সব সম্পর্ক শেষ করে নিজ বাড়ি থেকে বের হয় রৌশন, তখন এই ফ্ল্যাটটাই হয়েছিল ওর থাকার প্রথম আবাসস্থল। এই বাসাটা এতটা বাছবিচার করে কিনে নিও। শুধু থাকা গেলেই চলবে, এমন মনোভাব নিয়ে কিনেছিল। কিন্তু ধীরে ধীরে নিজের পছন্দমতো সাজিয়ে তুলতে শুরু করে ও বাসাটা। এখানের প্রতিটা ফার্নিচার রৌশন নিজে পছন্দ করে সাজিয়েছে। সেই সময়টাই ছিল অন্যরকম। যে ছেলের আগে পিছে কাজের লোকদের ভিড় লেগে থাকত, সে ছেলে একা একা নিজেকে সামলেছে। যে কখনো রান্না ঘরের চৌকাঠেও কখনো কদম রাখেনি, সে নিজের জন্য খাবার রান্না পর্যন্ত করেছে, হোক সেটা যতই বাজে খেতে। কিন্তু রৌশন তখন এত কিছুর বাছবিচার করেনি, ও তো ব্যস্ত হয়ে নেমে পড়ে আদনানের বিরুদ্ধে যুদ্ধে, নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে, নিজের অধিকার আদায় করার সংগ্রামে। যেখানে আদনান ওর সবকিছু ছলে কৌশলে হাতিয়ে নিয়েছিল, শুধু রয়ে গেছিল ওর মায়ের ডুবতে থাকা একটা ফ্যাশন হাউস। সেটাও লসে চলছিল। কিন্তু রৌশন নিজের কঠোর পরিশ্রম দিয়ে সেই ডুবতে থাকা ছোট ফ্যাশন হাউসটাকে ধীরে ধীরে বড় একটা প্রতিষ্ঠানে পরিণত করে। এখন সেই ছোট সামান্য ফ্যাশন হাউসটাই দেশের নামকরা ফ্যাশন কোম্পানিদের মধ্যে একটা। আর এর পাশাপাশি রৌশন আদনানের কাছ থেকে নিজের হারিয়ে ফেলা সবকিছু আদায় করতে সক্ষম হতে থাকে।
নিজের ন্যায্য অধিকারগুলো ছলে বলে কৌশলে সেভাবেই কেড়ে আনে আদনানের কাছ থেকে, যেভাবে আদনান করেছিল। তৈরি করে ও আরেকটা রায়জাদা ম্যানশন। কিন্তু যখন সুভা ওর কোম্পানিতে জয়েন করে, বিভিন্ন কৌশলে এই বাড়িটা সুভাকে দিয়ে কেনায় ও। প্রথমে সুভা অবাক হয়, এত কমে কেউ কেন এমন বাসা বিক্রি করছে। কিন্তু এ নিয়ে ও এতটা মাথা ঘামায় না। ওর প্রয়োজনের সময় যে ও এমন একটা ওয়েল স্যাটেলড বাড়ি পাচ্ছে এটা অবশ্যই ভাগ্যের ব্যাপার। যেদিন সুভা এই বাসায় উঠে তার 2 দিন আগেই রৌশন বাসাটা ছেড়ে নতুন ভবনে শিফট করে যায়। সেটাই ছিল এই বাসায় ওর শেষ দিন। আজ আবার এত বছর পর পা রেখেছে সেই বাসাটায় রৌশন। সবকিছু যদিও এখনো আগের মতোই আগে, কিন্তু পুরো বাড়িটা একদম মেয়েলি করে তুলেছে সুভা। সোফা টেবিল সব জায়গায় সফট টয়, পুতুল, টেডি বিয়ার দিয়ে সাজানো। পর্দার রংটাও গোলাপি, এমনকি দেয়াল জুড়ে শুধুই সুভার বাচ্চামো ভরা ছবি। ড্রয়িং রুমের এক কোণে ছোট একটা ডগ হাউস, সেটায় টাইসেল বেঘরে ঘুমাচ্ছে। রৌশন ওকে ঘুমন্ত দেখে মৃদু হাসে। যেখানে অন্যান্য কুকুরগুলো রাত জেগে বাড়ি পাহারা দেয়, সেখানে টাইসেল বেঘরে ঘুমাচ্ছে। একদম আভির মতো। কিছুটা অলস, কিছুটা কামচোর, আর অনেক বেশি কিউট। রৌশনকে নিজের রুমে নিয়ে বেডে বসিয়ে দেয় সুভা। রৌশনও চুপচাপ ভদ্র ছেলের মতো বসে থাকে। সুভা দুহাত কোমরে রেখে ক্লান্ত ভঙ্গিতে বলে উঠে, আমি 2 মিনিটে ফিরে আসছি, ততক্ষণে এক চিমটিও এখান থেকে ওখানে নড়বেন না বলে দিলাম। রৌশন মাথা দুলালো। সুভা একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে প্রস্থান করল। কিছুক্ষণ পরে ট্রেতে হলুদ মিশ্রিত দুধের গ্লাস, 2টো ঔষধের প্যাকেট আর 1 বাটি ম্যাগি নুডলস রান্না করে রুমে প্রবেশ করে ও। রৌশন ঠিক আগের মতোই বসে আছে, সুভার কথা মতো এক চুলও নিজের জায়গা থেকে নড়েনি ও। সুভা ওর বাধ্যতা থেকে মুচকি হাসে। সবসময় ও রৌশনের কথা মতো ওর বাধ্য হয়ে চলেছে। কিন্তু আজ রৌশন ওর কথা মতো বাধ্য হয়ে চলছে। বিষয়টা অবশ্য মজারই। মনে হচ্ছে দুজনে একে অপরের সোল আর পজিশন দুটোই এক্সচেঞ্জ করে নিয়েছে। সুভা রৌশনের পাশে এসে বসল, তারপর ট্রেটা সামনে এগিয়ে দিয়ে বলল, এত রাতে রান্না করা সম্ভব না, তাই শুধু ম্যাগিটাই করেছি, আর এই ঔষধ দুটো খেলে ঘা দ্রুত শুকিয়ে যায়, আর এই হলুদ দুধ অনেক হেলদি স্বাস্থ্যের জন্য। সবগুলো একে একে দেখিয়ে বলল সুভা। এখন তাড়াতাড়ি এগুলো খেয়ে শেষ করুন, তারপর নিজের বাসায় যান। কথাটা বলেই ঘুরে বসল সুভা। আমার খিদে নেই, ট্রেটা সরিয়ে বলল রৌশন। সুভা সাথে সাথে মাথা ঘুরিয়ে রৌশনের দিকে তাকালো, তারপর রেগে বলল, খিদে থাকবে কিভাবে? ছাইপাশ খেয়েই তো পেট ভরে রেখেছেন। রৌশন সুভার কথায় পাত্তা দিল না। প্যাকেট ছিঁড়ে একটা ট্যাবলেট নিয়ে একটু দুধ মুখে দিয়ে খেয়ে নিল। দুধটুকু পুরোটা শেষ করতে গিয়ে চোখ কুঁচকে নেয় রৌশন। একটু বেশিই হলুদ দিয়ে ফেলেছে সুভা, যার ফলে তেতো হয়ে গেছে দুধের স্বাদ। রৌশন গ্লাসটা নামিয়ে রাখতেই সুভা ট্রে তুলে টেবিলে রেখে দেয়। রৌশন আগের তুলনায় একটু বেশিই ঢুলছে এখন। ঘুমে চোখ দুটো ভারী হয়ে আসছে ওর। সুভা রৌশনের পাশে বসল, ওর দিকে তাকিয়ে বলতে শুরু করল, রৌশন, এখন আপনাকে বাড়ি যেতে হবে। উঠুন। রৌশন সাথে সাথে মাথা নাড়িয়ে বলে উঠল, উহু সুভা, আমি যাব না। আই ওয়ান্ট টু স্টে হেয়ার উইথ ইউ। শেষের কথাটা চাপা স্বরে বলল রৌশন। সুভা জানে রৌশন এখন নেশার ঘোরে এভাবে বলছে, কিন্তু নেশার ঘোরে তো মানুষ সেটাই বলে যেটা তার মনে থাকে।
মনের কথা অবশ্য কখনো মিথ্যা বা বানোয়াট হতে পারে না। তাই রওশনের তার কাছে আসা, তার পাশে তার সাথে থাকতে চাওয়া এসবও তো মিথ্যা হতে পারে না। তাহলে রওশনের মনে কি তার জন্য সত্যিই কিছু আছে? আর যদি থেকেই থাকে তাহলে রওশন কেন সেটা প্রকাশ করে না, কেন সেটা স্বীকার করে না? কেন সব সময় সুভাকে এড়িয়ে চলে? এতগুলো কেন, কিন্তু উত্তর একটারও নেই সুভার কাছে। সুভা একটা গভীর নিঃশ্বাস ফেলল, হয়তো আজকেও একটা সুযোগ পেয়েছে সবগুলো কেনর উত্তর আদায় করার। তাও স্বয়ং রওশনের মুখ থেকেই। সুভা রওশনের আরেকটু কাছ ঘেঁষে বসল, ওর চোখে চোখ রেখে বলতে শুরু করল, আপনি এখানে থাকতে চান রওশন? রওশন মাথা নাড়ল। সুভা আবারও বলে উঠল, তাহলে আপনাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, দিবেন? রওশন এবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সুভা তার প্রথম প্রশ্ন জিজ্ঞেস করল, আপনি সেদিন ওই লোকগুলোকে কেন মেরেছিলেন? আমি নিজে সেদিন দেখেছিলাম, যদিও আপনাকে তখন চিনতে পারিনি। কেন মেরেছিলেন? সুভার শরীর কাঁপছে। রওশনকে প্রশ্ন তো ও করেছে, এখন রওশন উত্তর দেয় কি না, আর দিলও তার উত্তর কেমন হবে ভেবেই নার্ভাস হচ্ছে সুভা। সুভার প্রশ্ন শুনে রওশন কিছুক্ষণ চুপ থাকল, তারপর ধীর স্বরে বলতে শুরু করল, ওরা তোমাকে মারতে চেয়েছিল। আদনান ওদের তোমাকে মারতে পাঠিয়েছিল। আর যারা তোমার ক্ষতি করতে চাইবে তাদের আমি কিভাবে বাঁচতে দেই? রওশনের কথা শুনে সুভা বলে উঠল, কাউকে মেরে ফেলা সব সমস্যার সমাধান না রওশন। আপনি ভুল করেছেন। রওশন আবারও চুপ করে যায়। এবার সুভা তার দ্বিতীয় প্রশ্ন করে রওশনকে, আপনি কি ওই লোকটাকেও খুন করেছিলেন? সেদিন শপিং শেষে আপনি ওভাবে হন্তদন্ত করে তাকে খুন করার জন্য বেরিয়েছিলেন? এবার রওশন উত্তেজিত হয়ে বলতে শুরু করল, আমি মারিনি তাকে, আমি কেন মারব তাকে? আমি উনাকে কিভাবে খুন করতে পারি সুভা? উনি তো আমাকে আর আভিকে ছোট থেকে বড় করেছেন। আমাদের দুজনকে দেখে রেখেছেন, সামলে রেখেছেন, আগলে রেখেছেন। বরং আমি তো নিজের সর্বস্ব চেষ্টা করেছিলাম উনাকে বাঁচানোর, কিন্তু পারিনি। আমি আদনান রায়জাদার ট্র্যাপ বুঝতে পারিনি। আমি তাকে বাঁচাতে পারিনি। কথাগুলো বলতে রওশনের গলা ধরে আসছিল। সুভার চোখ জোড়া ভরে আসছে। ও সত্যিই রওশনকে ভুল বুঝেছে, ভাবতেই নিজের উপর রাগ লাগছে ওর। সুভা নিজেকে সামলাল, ও নিজের সব প্রশ্নের উত্তর পাচ্ছে আজ। তাই আর যাই হোক এই সুযোগ হাতছাড়া করতে চায় না ও। সুভা আবারও বলতে শুরু করে, রওশন, আমি কেমন? আপনার আমাকে কেমন লাগে? মানে আমি বলতে চাচ্ছি আপনি কি আমাকে নিয়ে কিছু ভাবেন? বা সুভা যেন কথাটা গুছিয়ে বলতে পারছে না, বারবার গুলিয়ে ফেলছে। নিজেও যেন প্রশ্নটা করতে গিয়ে কনফিউজড হয়ে পড়েছে ও, এটা ভেবে কিভাবে করবে প্রশ্নটা। কিন্তু রওশন হয়তো বুঝতে পেরেছে সুভার কথাটা। মুচকি হেসে সুভার দু গালে আলতো করে দু হাত রেখে বলে উঠে, রওশন, কিউট। সুভা সাথে সাথে হোঁচকিয়ে উঠে, হ্যাঁ। রওশন আবারও বলে, তোমাকে কিউট লাগে। মাঝে মধ্যে সুন্দর লাগে। মাঝে মধ্যে একটু বোকা, একটু ইডিয়েট লাগে। তোমার হাসি ভালো লাগে, তোমার কান্নাও ভালো লাগে। তুমি ভয় পেয়ে যখন তোতলিয়ে কথা বলো সে কথাগুলোও শুনতে ভালো লাগে। তোমাকে সাজলে সুন্দর লাগে, অগোছালো চুলেও সুন্দর লাগে। এক কথায়, তোমাকে সবভাবেই আমার ভালো লাগে। ভীষণ রকম ভালো লাগে। সুভা যেন বাকরুদ্ধ হয়ে শুনছে রওশনের কথাগুলো। রওশন সত্যিই বলছে ওকে ভালো লাগে। কিন্তু পরক্ষণেই খেয়াল হল সুভার, রওশন তো ভালো লাগে বলেছে, ভালোবাসে বলেনি।
কিন্তু ভুল তো শুভার প্রশ্নেই ছিল। ও নিজেই তো জিজ্ঞেস করেছে ওকে কেমন লাগে। এখন একজন মাতাল মানুষ যেমন প্রশ্নের তেমন উত্তরই তো দিবে, এটাই স্বাভাবিক। রৌশন আধো আধো চোখে তাকিয়ে আছে শুভার দিকে। শুভা কিছু একটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন। রৌশন আবারও ভাঙা গলায় বলে উঠে, তোমাকে এখনো কিউট লাগছে। কথাটা কানে যেতেই হুঁশ ফিরে শুভার। বড় বড় চোখ করে তাকায় সে রৌশনের দিকে। রৌশন মাথাটা শুভার মাথার সাথে ঠেকিয়ে নেয়, তারপর ধীর স্বরে বলে উঠে, তোমাকে সবভাবেই ভালো লাগে আমার। কথাটা বলেই মাথাটা নিচু করে কিছুটা ঝুঁকে আচমকা শুভার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় রৌশন। হঠাৎ রৌশনের এমন কাজে বিষম খায় শুভা। শরীর যেন পুরো বরফ হয়ে জমে গেছে নিমিষেই। কিছু সময়ের জন্য যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে শুভা। রৌশন মাথা তুলে শুভার কাঁধে থুতনি রাখে, তারপর বিড়বিড়িয়ে অস্পষ্ট স্বরে কিছু একটা বলে। বর্তমানে শুভা সিলিংয়ের দিকে সেরাতের ঘটনাটার পুনরাবৃত্তি ভাবছিল। শেষে বলা রৌশনের কথাগুলো অস্পষ্ট ছিল, আর শুভারও ধ্যান অন্য কোথাও থাকায় কথাগুলো শুনতে পায়নি ও। কিন্তু এখন আফসোস হচ্ছে শুভার। রৌশন তখন কি বলেছিল ভেবেই মাথা গুলিয়ে যাচ্ছে ওর। এইদিকে সযত্নে ডায়েরির পাতায় কিছু একটা লিখে শেষ করে আলতো হাতে ডায়েরিটা বন্ধ করে ফেলল রৌশন। বুক ভরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা উঁচিয়ে বারান্দার দিকে তাকাল। আকাশটা মেঘোটা হয়েছে, হয়তো রাতে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। রৌশন সোফায় হেলান দিয়ে বাইরে গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে আনমনে বলতে শুরু করে, হয়তো সে কখনো জানতে পারবে না, এ দুনিয়াতে এমন কেউ একজনও ছিল, যে তাকে দূর থেকে সবটা উজাড় করে ভালোবেসে গেছে। আমি তোমাকে কখনো বলতে পারবো না শুভা, যে আমিও ভালোবাসি তোমায়। কারণ আমি দায়িত্বে বাঁধা। আর এই দায়িত্ব একমাত্র আমার অন্তিম নিঃশ্বাসের সাথেই শেষ হবে। খুব শীঘ্রই যে আমাকে চলে যেতে হচ্ছে। দূরে, খুব দূরে তোমার কাছ থেকে। কথাগুলো বলেই একটা দীর্ঘশ্বাস ফেলল রৌশন। তারপর আবারও বিড়বিড়িয়ে বলে উঠল, শি উইল নেভার নো। নেভার। টু বি কন্টিনিউড।